সাজেশন চাইবেন সবার কাছ থেকে, হ্যাঁ ঠিক ঠিক আছে আছে স্যার। স্যার। সবসময় সাজেশন চাইবেন। মনে করেন কমিউনিটিতে যত বেশি অ্যাক্টিভ থাকবেন, কমিউনিটির সাথে যত বেশি যোগাযোগ রাখবেন, তত নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য যত ভালো। তারপর আবার কানেক্টিভিটি তৈরি হয়, অনেক সিনিয়র ডিজাইনার জুনিয়র ডিজাইনারদের সাথে পরিচয় হয়, অনেক কোম্পানির সিইও বা টিম লিডারদের সাথে পরিচয় হয়। তাতে করে হচ্ছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক করার চেষ্টা করবেন, যাতে করে পরবর্তীতে আপনি কোনো জব বা কিছু করতে চাইলে তারা অনেক বেশি হেল্প করবে আর কি। হ্যাঁ, ঠিক জি আছে। স্যার। আচ্ছা, এটা সব সময় মনে রাখবেন এই জিনিসটা, সব সময় সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। কারণ সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকবেন, আসলে কি নিয়ে অ্যাক্টিভ থাকবেন? শুধু শুধু অজেরা কামে স্ক্রল করার জন্য আপনাদের দোকানে, হ্যাঁ জি স্যার। তো এটা করবেন যে কানেক্টিভিটি তৈরি করার জন্য, ভালো জায়গায় কানেক্টিভিটি তৈরি করবেন, দেখবেন যে আপনি কনফিডেন্ট পাবেন, কারণ কানেকশন অনেক বড় একটা ব্যাপার। কনফিডেন্ট আসবে, তখন প্রচুর কনফিডেন্ট আসবে জি স্যার। কাজের জন্য। দেখবেন যে আপনার ভয় লাগবে না, লাইক হচ্ছে আমি কোথায় জব করব বা কিভাবে কাজ করব, কোন আইডিয়া নিয়ে কাজ করব, সাজেশনের বিষয় থেকে শুরু করে সবকিছু কনফিডেন্ট চলে আসবে অটোমেটিকলি। আচ্ছা, এখানে আমরা গ্রুপ দেখাচ্ছি, মোহাম্মদ আকাশ করেছে ল্যান্ডিং পেজ ডিজাইন, কমপ্লিট করেছে। টেস্ট দ্য ফিলিং, টেস্ট দ্য ফিলিং। তো এখানে গ্যাপটা ঠিক হয়নি, হুবহু করতে বলছি না, মানে সেম টেম তো আলাদা করেন নাই নাকি? হুবহু করছেন? না স্যার, সেমি করছি স্যার। তারপর আসছে শামীম হোসাইন এক্সডি। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার, ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। সাইফুল সাহেব, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। স্যার আমি তো কাজ জমা দিতে পারি নাই, কোনো কাজই করতে পারি নাই, মানে খুবই একটু ব্যস্তর ভিতরে যাচ্ছি আর কি। আপনি তো পুরাপুরি কাজ না করলে তো সমস্যা। ঠিক আচ্ছা, আছে, আমি এখানে যে যে কোনো স্টকটা অন রাখছে দেখছেন, স্টকটা অন কেন? পুষ্পিতা, পুষ্পিতা, আপনি স্টক অন কেন? এই যে দেখেন এখানে স্টকটা রয়ে গেছে, এটা দেখেন নাই হয়তো, ঠিকঠাক করতে হবে। এটা কি হলো এদিকে দুই পাশে? শেখ মোহাম্মদ হাসান, কি হয়েছে এটা? এই যে দিস ইজ নাইস, দিস ইজ নাইস টু। কি করেছে? ফেরদৌস সিদ্দিকী, ইসরাত জাহান। ইসরাত, এইটিকে ছবি ইউজ করছেন এগুলো পিএনজি? স্যার ব্যাকগ্রাউন্ড ছিল না, এটা আর কি, মানে ইলাস্ট্রেশনটা ইয়ে করছি। স্যার ডাকছিলেন, কি যেন প্রবলেম হয়েছে আমার, মানে একটু যদি ইয়া করে দিতেন স্যার, বলে দিতেন। কোনটা? শেখ মোহাম্মদ হাসান? জি স্যার। ওই যে ব্যাকগ্রাউন্ডের গ্যাপ কই? যে গ্যাপ নাই তো, ওই যে একদম এখান থেকে শুরু হয়েছে মানে কি? ব্যাকগ্রাউন্ডের গ্যাপ নাই মানে স্যার? আপনি খেয়াল করেন এখানে ইনি আপনার মেবি 1170 দিয়ে এটা কাজ করছেন। বা এটা এদিকে একবারে এডস পয়েন্ট থেকে শুরু হয়েছে, মানে এরকম তো হওয়ার কথা না। যেমন দেখেন আপনার অন্যরা যেমন করেছে, যেমন এই যে দেখেন চমৎকার গ্যাপ আছে দুই পাশে, দেখেছেন এই পাশে পাশে গ্যাপ আছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি স্যার। গ্যাপ আছে দেখেছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার, এখন গ্যাপটা কোথায়? মিস্টেক হয়ে গেছে স্যার, সরি। তারপরে এটা পুলক সাহেব, এইটা কোত্থেকে নিয়ে আসেন ইলাস্ট্রেশন? হ্যালো স্যার। জি বলুন।
স্যার আমি মাহাদি ইসলাম। আমার কাজটা কিছুক্ষণ আগে আমি আপলোড দিয়েছি, আমার কাজটা দেখে একটু রিভিউ দিতে পারবেন আমাকে? হ্যাঁ দেখছি, পুলক পুলক পল আছেন? স্যার আমাকে কি রেকর্ড পারমিশনটা দেওয়া যাবে? অবশ্যই দেওয়া যাবে। কই কই, নাম নাম নাম। রিয়াজ রেজা। রিয়াজ রাজা। হ্যালো স্যার, স্যার। তাহলে স্যার আমি ওইটা সংশোধন করে আমি তাহলে ক্লাসরুমে দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই সংশোধন করে ক্লাসরুমে দিয়ে দিন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। এটা কি এই স্টাইল করছেন, মরফিজম স্টাইল করেছেন ফয়সাল সাহেব? জি স্যার। স্যার ইউটিউব দেখে একটু ট্রাই করেছিলাম স্যার। এখানে আমার দেখে কঠিন কঠিন জিনিস ট্রাই করলে হবে? আগে একটু সহজ করেন। কঠিন স্যার এই প্রথমটা স্যার, এখানে স্যার আমি যেমন পাতাটা হচ্ছে গিয়ে স্যার কম্পোনেন্ট বানায় তারপর স্যার কপি পেস্ট করার জন্য ছোট বড় যখন করতে চাইছি তখন স্যার হচ্ছে গিয়ে ভেঙে গেছে। তো এই সেক্ষেত্রে কি করতে পারি স্যার কম্পোনেন্টের? খবর করতে ভেঙে গেছে বলতে? মানে যখন ছোট বড় করতে যাই তখন নড়ে যায় ভিতরে ডিজাইন গুলো, যেমন গ্রুপ করে নিয়েছিলেন? কম্পোনেন্ট করে নিয়েছিলাম। ছোট বড় করার সময় কন্ট্রোল প্রেস করে ধরে রেখেন তো, দেখেন তো। আচ্ছা স্যার। এটা কি ইমেজ কালেক্ট করছেন? জি স্যার। স্যার এটা স্যার পাই নাই, মানে ডিজাইনটা করতে পারি নাই, তো তার জন্য স্যার এটা করেছি। শুধু ডিজাইনটুকু স্যার। এটার মনে হয় অ্যালাইনমেন্টটা ঠিক ছিল না নাকি? এই যে এই ফিচার্স এর লেখার বরাবর হওয়ার কথা ছিল মনে হয় নাকি? স্যার আমি পুরো ডিজাইনটুকু আপনার হচ্ছে গিয়ে ভিতরে রেখেছি। আচ্ছা কিন্তু অ্যালাইনমেন্টে কিছু সমস্যা। এই যে এক্সট্রা এরকম ইমেজ ইউজ করবেন না ফাতিমাতুজ জোহরা। ইমেজ ইউজ করলেও কালারটা খেয়াল রাখবেন যে কি কালার ইউজ করছেন, এটার সাথে ব্যাকগ্রাউন্ড কালারটা ম্যাচ রাখার চেষ্টা করবেন। ঠিক আছে স্যার। আর দেখেন না যে কেমন ঘোলাটে হয়ে গেছে। ইমেজের কোয়ালিটি ভালো না থাকলে এরকম ঘোলাটে হয়ে যাবে। তৌহিদুল ইসলাম কি করতে বলছি, কোশ্চেনটা কি? আমি মানে কি যেন বলছিলেন, আমি আর বুঝতে পারিনি, এজন্য একটা ডিজাইনটা কি করছি হলো বুঝতে হইব তো। এই তো সুন্দর কাজ করেছেন, কিন্তু টেক্সটটা বেশি এদিক চলে আসছে। সুন্দর আছে। গুড ট্রাই। ধীরে ধীরে আরো সুন্দর হয়ে যাবে সবার কাজ। স্যার আমারটা একদম উপরে, একটু যদি দেখতেন। সাকিব আল মাহমুদ, গুড ওয়ার্ক।
মেহেদি হাসান, ডিরেক্ট এরকম কোন ছবির উপরে ইমেজ দিলে এই টেক্সটগুলো পড়া যায়। খেয়াল করে দেখবেন। আর উপরে দেখেন পেজ পোর্টফোলিও সবকিছুতেই দেওয়া, আন্ডারলাইন দেওয়া, কারণ কি? স্যার ডিজাইন যেটা দেখে করছিলাম ওইটাতে ছিল। আচ্ছা, এটা কি আপনি করছেন জি পুরোটাই? হ্যাঁ ছবি পেলেন কই? স্যার, ফ্রি পিক থেকে। ছবিতে তাও দেখা যায় যে কাটা, কেমন যেন সাইড গুলো ভালো না। ওই জেপিজি ছিল, পিএনজি করতে গিয়ে একটু এরকম হয়ে গেছে। পারফেক্ট করতে পারেননি। হ্যাঁ Try করেছেন। ঠিক আছে, কয়েকজনের ডিজাইন একটু আরো ইমপ্রুভ করতে হবে, সবার ডিজাইন ইমপ্রুভ করতে হবে আর কি। আচ্ছা স্যার, প্লিজ। হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার, আমাদের থার্ড অ্যাসাইনমেন্ট যেটা ছিল স্যার, ওইটা আমি মানে গুগল ওইটা ক্লাসরুমে আমি দিতে পারতেছি না, ওইটা শো করে না আমার। গুগল ক্লাসরুমে কি অ্যাড আছেন আপনি? জি স্যার। আমি কি অ্যাড করেছিলাম? সম্ভবত না স্যার। না স্যার, স্যার আপনি অ্যাসাইনমেন্টের অপশনটা অন করেন নাই। অ্যাসাইনমেন্ট মনে হয় এই করে নাই। স্যার আমিও জয়েন হইনি স্যার। জয়েন কেন হন নাই? স্যার ওই দিন লিংকটা দিছিলেন। এই যে অ্যাসাইনমেন্ট ক্লিক করে দিচ্ছি। এটা কি ল্যান্ডিং পেজ না? Five. নেক্সট ডেট পর্যন্ত রাখলাম, বাট এর মাঝখানে শেষ করবেন কাজ, আরো কাজ যেটা আসবে আজকে। আর ইউএক্স নিনজার গ্রুপটা কি স্যার? ফেসবুক গ্রুপ এটা? হ্যাঁ, ফেসবুক গ্রুপ প্লিজ। স্যার 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 হেডারের ক্ষেত্রে স্যার উপর থেকে কতটুকু জায়গা নিব হেডারের জন্য? এর জন্য কি কোনো স্পেসিফিক কোনো না, তবে 100 পিক্সেল or 150। আচ্ছা, এখানে আমরা যদি এলিমেন্টস নিয়ে ক্লাসটা হবে এখনই, তবে আমরা আগে একটা কাজ করব। হ্যালো স্যার, স্ট্রাকচারিংটাও বোঝানোর দরকার আছে। হ্যাঁ স্যার বলেন। রেকর্ড পারমিশনটা একটু আবার দেন তো, আমি কেটে মানে লিভ নিয়েছিলাম তো আবার একটু জয়েন করছি, সমস্যা হয়েছিল। রেকর্ড পারমিশনটা আবারও লাগবে আপনার? জি জি, মানে লিভ নিয়েছিলাম তো আমার সমস্যার কারণে আবার মানে নতুন করে জয়েন করছি। স্যার আমারটাও দিয়েন। ও, সবাই ক্লাসে একটু আর্লি আইছেন। হ্যাঁ, সবাই চেষ্টা করেন যে 6টার মধ্যে জয়েন করে ফেলার। আমি 6টার মধ্যে ক্লাস শুরু করে দেব। ঠিক আছে স্যার, আমরা জয়েন আগেই করি। 6:30টার বেস্টটা অনেকেই তো হচ্ছে, দেরি করে। 6:30টার বলা হয় হচ্ছে ওই যে আমাদের ক্লাস থাকে, ক্লাস থাকলে হচ্ছে একটু যাতে লেট হলে ব্যাপারটা যাতে আধা ঘন্টা রেস্ট নেওয়া হয়, সেজন্য। আমার এর আগের ক্লাস নাই, সো আপনারা 6টা বাজার থেকে আসবেন, 6টা থেকে 8টা পর্যন্ত নিয়ে নেবেন, ঠিক আছে? জি স্যার, ওইটাই ভালো হবে স্যার। সবাইকে 6টা বাজে আসার জন্য আমন্ত্রণ জানালাম। নেক্সট ক্লাস থেকে 6টা, যেটা মনে থাকে। ইনশাআল্লাহ। গ্রুপে একটা পোস্ট করলে হয়ে যাবে, আশা করি সবাই পেয়ে যাবে।
সবাই এখানে আছেন যেহেতু সরাসরি বলে দিলাম। আরো মানুষ কয়েকজন নাই। আচ্ছা, এখানে আমাদের গত ক্লাসে আমরা কিছু কম্পোনেন্ট বা এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, তাই না? আমরা মজার মজার কিছু টপিক শিখেছি, কম্পোনেন্ট কিভাবে করে, এগুলোকে কালার কিভাবে সেট করে, আবার ইভেন আমরা এটাকে ধরে যদি একটা একটা করে যদি কালার দেই, তারপর টেক্সট দেই, তারপর হচ্ছে ধরেন হচ্ছে কম্পোনেন্ট হিসেবে সেট করি, তাহলে এই পুরো জিনিসটা কম্পোনেন্টও এর মধ্যে যতগুলো কালার আছে সেই কালার গুলো নিয়ে নেয়, এর মধ্যে যত ধরনের টেক্সট ইউজ করছি সবগুলো টেক্সটও নিয়ে নেয়, বুঝছে? মানে আমি নর্মালি একটা করে টেক্সট ধরে ধরে করতে পারবো, আবার হচ্ছে ধরেন একটা কার্ড তৈরি করলাম, সেই কার্ডের জন্য যেই সাইজের করেছিলাম টেক্সট গুলো, আমি জাস্ট ক্লিক করলে ওই সাইজ গুলো সব এখানে চলে আসবে এবং টেক্সট গুলো আলাদা করে যা যা দিয়েছিলাম স্টাইল সব ওই স্টাইলেই আসবে। তো সেক্ষেত্রে তখন আমরা রিনেম করে দিতে পারবো, যেমনটা এখানে করছি। আচ্ছা, এখন আমরা একটু স্টাক প্যাডিংটা দেখি। স্টাক প্যাডিংটা ওয়ান কাইন্ড অফ বলা চলে হচ্ছে খুবই প্রয়োজনীয় একটা কাজের মধ্যে একটা। একটু দেখি যে কিভাবে এটা করতে হয়। হাইট ছোট করে দেয় আরো, সাইজ ছোট করি। লাইক আমরা একটা কালার করছি, যে কোনো একটা কালার করার পর আমি এখানে কিছু একটা লিখবো। কি লিখবো বলেন তো? বাটন। বাই নাও। লাইক আমি ইন্টার এটা নাই, তা হচ্ছে পপিন্স আছে কিনা? পপিন্স আছে। দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্টার আগে ঠিক করলাম যে সেন্টারে রাখছি। এখন আমি চাচ্ছি হচ্ছে যে এই যে বাটনটা আছে, সেই বাটন আমি হয়তো প্রায় সময় ইউজ করব, মানে এই বাটনটা আমি হয়তো সবসময় ইউজ করব। তো যেহেতু আমি বাটনটাকে প্রায় সময় স্যার একটা প্রশ্ন একটা ছিল। কাজ করতে গেলে দেখা যায় যে একটা অ্যাপস করলে বা একটা ওয়েবসাইট করলে এখানে অনেক বাটন ইউজ করতে হতে পারে। তো আমি বারবার হয়তো বাটন তৈরি করব না, অথবা বাটন তৈরি করলেও বাটনের একটা নির্দিষ্ট সাইজ আমি মেনটেন করে হয়তোবা কাজ করব। সেই সাইজ মেনটেনের যে বিষয়গুলো আছে সেই ব্যাপারগুলোকে কিছুটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। যেমন ধরেন প্রথমে যদি এই দুইটা বাটন আমার একসাথে থাকে সবসময়, তাহলে বাটনের মধ্যে লেখা থাকবে হচ্ছে মানে এই শেপ আর এটা তো একসাথে থাকছে, তাই না? ধরেন এই দুইটাকে ধরে কন্ট্রোল জি প্রেস করে যখন আমি গ্রুপ করে দেই, তখন ও একটা গ্রুপ করার সাথে সাথে দেখবেন এখানে রেসপন্সিভ রিসাইজের নিচে দুইটা অপশন অন হয়ে যায়, একটা হচ্ছে স্টাক, একটা হচ্ছে প্যাডিং। স্টাক আর একটা হচ্ছে কি প্যাডিং। স্টাক আর প্যাডিং এর মধ্যে পার্থক্যটা কি? স্টাক বিষয়টা হচ্ছে যে আমি যদি এখানে রেসপন্সিভ রিসার্চ করতে চাই, বা আমার যদি নতুন কোনো টেক্সট বা টেক্সটের পরিমাণ যদি আমি আরো বড় হয়, সেক্ষেত্রে যদি এই শেপের মধ্যে জায়গা না হয়, তাহলে টেক্সটটা কোথায় যাবে? এটা কি লম্বাই হতে থাকবে নাকি হচ্ছে নিচের দিকে চলে যাবে? এটা হচ্ছে স্টাক করে দেখে দিতে হয় যে না, আমার কন্টেন্ট গুলো নিচে নিচে ভার্টিক্যালি, যদি সরাসরি পাশাপাশি থাকে তাহলে পাশাপাশি দিব, আমি যদি নিচে নিচে থাকে তাহলে নিচে নিচে দিব। এখন দেখেন এটা একটা রাখলাম, আর প্যাডিং হচ্ছে গ্যাপ কত রাখবো, মানে আমার টেক্সট যে শেপের মাঝখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটের চারদিকে গ্যাপ কত থাকবে, যেমন ডানে বামে গ্যাপ কত থাকবে, উপর নিচে গ্যাপ কত থাকবে, সেই বিষয়গুলোকে আমরা এখান থেকে আমরা এগুলোকে সেট করে দিতে পারবো। কিভাবে সেট করি দেখেন, ধরেন আমি প্রথমত দিলাম হচ্ছে স্টাকে ক্লিক করলাম, স্টাক ক্লিক করে আমি বলছি যে তুমি ভার্টিক্যাল এটা হচ্ছে পাশাপাশি হবে। ওকে, হরিজন্টাল স্টাক দিয়ে দিলাম, থাকলো। আর প্যাডিং এর ক্ষেত্রে এখন বর্তমানে যে প্যাডিংটা আছে সেই প্যাডিংটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আমি বলছি যে না, প্যাডিং এটা থাকবে না, প্যাডিং হচ্ছে উপর নিচে 16 করে ঠিক আছে, কিন্তু দুই পাশে 48 আর এক পাশে হচ্ছে আপনার 49 দেওয়া আছে, এটা 15 দেওয়া আছে, তো এটা 16 দিয়ে নেই।
পারফেক্ট রাখবো, আমরা কখনো ই করবো না, মানে জোর বেজোর এরকম ভাবে রাখবো না, লাগবে পারফেক্টলি। আমি ধরেন দুই পাশে চাচ্ছি হচ্ছে 40 করে, এ পাশে 40 এ পাশে 40, এটা হলো আমার পারফেক্ট একটা মাপ। ধরেন আমি হচ্ছে পারফেক্ট মাপ এই অনুযায়ী রাখলাম। তাহলে কত করে হলো? দুই পাশে 40 করে থাকবে আর উপর নিচে 16 করে থাকবে, এটা হচ্ছে আমার চাহিদা। চাহিদা, এটা একটা সেট হয়ে গেল। এখন সুবিধাটা কোথায় পাবো আসলে কাজ করতে গেলে? ধরেন আমি এটাকে একটা কম্পোনেন্ট করে রাখি, কপি করে রাখি, কম্পোনেন্ট হিসেবে রেখে দিলাম। সুবিধাটা হলো, দেখি কাজ করে কিনা। আমি যখন টাইপ গুলোর ধরেন বাটন এক জায়গায় ইউজ করলাম, ওই জায়গাতে বাই নাও লেখা আছে, এখন আরেক জায়গায় ইউজ করলাম, ওই জায়গাতে লেখা আছে গেট ইট। সো গেট ইট আর বাই নাও এই দুইটার শব্দের অথবা সংখ্যাও কম, মানে ওয়ার্ড গুলো কিন্তু অনেক কম। তো যেহেতু ওয়ার্ড গুলো অনেক কম হচ্ছে, শেপটা তখন বাটনটা আমরা হয়তো অত বড় লাগবে না, গেট বাই নেওয়ার জন্য যত বড় লাগছে ওটার জন্য হয়তো অত বড় লাগবে না, ছোট হওয়া উচিত আরেকটু। এই যে ছোট হওয়া বড় হওয়া কতটুকু হবে এক্স্যাক্টলি, সেই জিনিসটাকে কিন্তু আমাকে ম্যানুয়ালি আবার শেপটাকে টেনে টেনে করে হয়তো বা ছোট করতে হতে পারে। কিন্তু এখন দেখেন যে সেই জিনিসটা আমাকে করতে হবে না। যেমন আমি লিখলাম হলো কি জি লিখলাম, দেখেন জি লেখার সাথে সাথে কি হয়েছে, আমার শেপের সাইজটা কমে গেছে না? জি স্যার। এবং ধরেন আমি যদি গো লিখি, তাহলে ওই গো অনুযায়ী শেপটা যতটুকু পারফেকশন, আমি এর আগে যেটা সেট করেছিলাম সেটা হচ্ছে যে চারদিকে থাকবে হচ্ছে 40, মানে দুই পাশে থাকবে, সরি সো এর আগে যেটা সেট করে রেখেছিলাম তা হচ্ছে দুই পাশে 40 করে আর উপর নিচে 16 করে, ওই 16 করে আছে আর 40 করে আছে, মানে সেম, ওই সেম জিনিসটাই আছে, এটা কোনো পরিবর্তন হবে না। কারণ যেই সাইজে হোক না কেন, টেক্সট মাঝখানে যেই সাইজে হোক না কেন, ওই টেক্সটের দুই দিকেই এই গ্যাপটা থাকবে। আমরা কিন্তু ফিক্স করে দিছি, ওই ফিক্স অনুযায়ী সবসময় থাকবে। ধরেন আমি কি করলাম, গট ইট। এখন আমার হচ্ছে আরো বড় নাও, দেখেন নিয়েছে? জি স্যার। যাই বড় করবো না কেন অটোমেটিকলি শেপ বড় করবে, ব্যাপারটা মজার না? জি স্যার। এখন দেখেন এটা হয়তো আমরা কোথায় করব, ধরেন এই যে এই ধরনের বাটন গুলাতে, বা এখানে বাটন যেগুলো রাখি আমরা, ধরেন এটা সরাই দেই। স্যার এমনি কি বাটনের নির্দিষ্ট কোনো সাইজ আছে? না, নির্দিষ্ট সাইজ নাই, তবে আমি সাধারণত হাইটে 56 ইউজ করি, 56 ইউজ করে দেখতে ভালো লাগে। স্যার আর আপনি যে শুধু ওই যে মানে 40 আর 16 দিলেন, মানে দুই পাশে আর উপরে নিচে 16 আর 40 করে দিলেন, এই যে স্যার শুধু বাটনের ক্ষেত্রেই এগুলো হবে? হ্যাঁ, বাটনের ক্ষেত্রে আমি করছি, দেখেন নাই? আচ্ছা এটা দেখেন, এই জায়গাতে আমি এই এটা সেন্টারে রাখলাম, হ্যাঁ এটা সেন্টারে রাখলাম, এটা ধরেন এটা কেটে দেই আপাতত, এই জিনিসটাকে নিয়ে আসি। এটাকে ছোট, যেহেতু ছোট করে দেই, সব একসাথে ছোট হবে না, কারণ হচ্ছে এটা তো কম্পোনেন্ট করা। তারপর তো এটা বড় করে দিই আমি। এখন ধরেন আমি সেম সাইজ ইউজ করব, আবার কখনো হতে পারে আমি হয়তো কি করছি যে ছোট করব, লাইক হচ্ছে এটা না, ওটা থাকবে না, তো এটা রাখলাম না। এখন এটাতে কি হলো যে ছোট হয়েছে ঠিকই ফন্টটা, এই অংশটা গ্যাপটা বেশি বেড়ে গেল না? জি স্যার। গ্যাপটা বেড়ে গেল না বেশি? জি জি স্যার। স্যার। আমি হয়তো গ্যাপটা রাখতে চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে সেমই থাকতো, ঠিক আছে?
জায়গা গ্যাপ মানে এই শেপ অনুযায়ী মাঝখানে দুইটার যে গ্যাপ হবে সেই গ্যাপটা হয়তো বা সবসময় সেমই থাকবে। এখানে ওই যে একটা এডিট করলে কি হচ্ছে যে আরেকটা অটোমেটিকলি আপনার আমাকে ম্যানুয়ালি আবার এই কাজটা করতে হচ্ছে। আমি ম্যানুয়ালি করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই অটোমেটিকলি যাতে করে আবার জায়গাটাও ছোট হয়ে আসে, জায়গাটাও যাতে ছোট হয়ে আসে। তো এই কাজটাও সম্ভব। ধরেন আমরা যে স্ট্যাক প্যাডিংটা করলাম সেটাকে কি করব এখন, ধরেন এটার সাথে এই দুইটাকে একসাথে ধরে প্যাডিং করা যায় কিনা আমরা একটু দেখি। দুইটাকে ধরলাম, দুইটাকে ধরে কন্ট্রোল জি প্রেস করলাম, জি প্রেস করে স্টার্ট দিলাম হচ্ছে ডানে বামে হবা, এবং এই দুইটার মাঝখানে গ্যাপ হবা হচ্ছে 16 আছে, আমি দিলাম 20 দিলাম। আর প্যাডিং, চারপাশে প্যাডিং আর কোনো কিছু রাখছি না, কারণ যা ছিল তাই। স্টার্ট। এবার দেখেন সুবিধাটা কোথায় হয়েছে, মজার বিষয়টা হয়েছে এই জায়গায়। এখন আমি যদি এই গট ইট থেকে বাড়াই দেই, গট ইট নাও লিখি, স্পেস দিলাম, হয় না, এই হয়েছে অটোমেটিকলি। জি হয়েছে। আমি কমতেছি, নেই কমে গেছে, কমে গেছে। জি আমি স্যার। কিন্তু জি ধরতেছি স্যার না। 20 করে রাখছে, যে গ্যাপটা যে 20 হ্যাঁ হ্যাঁ, আমি যে 20 দিয়েছি সেই 20 করে কিন্তু আছে, তাই না? মজার না ব্যাপারটা? জি 20 করে আছে। আমি যদি রাখতাম যে না 16 করে থাকবা, তো ও সবসময় 16ই থাকবে। মানে এই দুইটা একটা গ্রুপে যদি রাখতে চাই, তো এই দুইটা সবসময় একই সাথে থাকবে, চেঞ্জ হবে না। এবং আরেকটা মজার বিষয় দেখেন, আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমি এর মাঝখানে, ধরেন হচ্ছে আমি কখনো মনে হলো যে এর মাঝখানে একটা শেপ দেওয়া দরকার ছিল বা অন্য একটা কিছু একটা দিব, ধরেন আইকন হতে পারবে বা কিছুই। তো আমি ধরেন জাস্ট এই জায়গাতে একটা শেপ দিলাম, এই শেপ দিলাম, না এটা না, এটা হলো এটা, ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে শেপ দিলাম, পাস একটু সাইলেন্ট করেন না প্লিজ। ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় না। এই যে দেখেন, দেখেছেন অটোমেটিকলি হচ্ছে না, আমি এই যে মাঝখানে রাখলাম এই শেপটা কিন্তু স্যার আগে তো অটোমেটিকলি। হয় না, আগে তো হয় না, এখন হচ্ছে। এটা একবার একটু আচ্ছা, দেখেন। এটার কারণ আছে, এটার কারণ হচ্ছে আমি সিলেক্ট করি নাই, বুঝছেন? ডাবল ক্লিক করে সিলেক্ট করে তো এই জায়গাটা আগে ধরে নিতে হবে, কারণ এটা কম্পোনেন্ট হয়ে গেছে না, আইসোলেট করে নিতে হবে সেজন্য। 4 গ্যাপ দিয়ে কমে গেছে, আমি 16। তা আমি যদি এখন অন্য আরেকটাকে নিয়ে আসি, এটা অটোমেটিকলি গ্যাপ নিয়ে নিচ্ছে, খেয়াল করেছেন? জি স্যার। যে অটোমেটিকলি 16 দিছেন ওই স্যার 16ই নিচ্ছে, না না, এখন যেটা দিয়েছিলাম লাস্ট সেটা নিয়েছে। হ্যাঁ, স্যার মেবি স্যার 16 এই জিনিসটা কি স্যার আবার করা যাবে? আমি স্যার এটা মিস করছি স্যার, এই মাঝখানে যে টানলেন। হ্যাঁ এটা তো নরমালি ভাবে আনলাম। এই যে আমি কি করেছি, এই যে কন্ট্রোল ডি প্রেস করে ধরেন হচ্ছে আমি আরেকটা শেপ তৈরি করলাম, ঠিক আছে? কন্ট্রোল ডি প্রেস করে ডুপ্লিকেট হয়, মানে এটার মধ্যে ডুপ্লিকেট হয়েছে, করলাম। এবং এটার মধ্যে দেখেন যে শেপটা যে মাঝখানে আসলো, এটা কিন্তু অটোমেটিকলি জায়গা তৈরি করে নিয়েছে, আমাকে কিন্তু জায়গা আলাদা করে নিতে হয় নাই বা তৈরি করতে হয় নাই, সে অটোমেটিকলি জায়গা তৈরি করে নিয়েছে। এবং আমি এখান থেকে যে গ্যাপটা চুজ করব এই গ্যাপ অনুযায়ী কিন্তু কাজ হবে প্রত্যেকটা। স্যার এটা মিউট করে কাশি টাশি দেন। আবার ধরেন এটা পছন্দ হচ্ছে না, আমার মনে হচ্ছে না আগে লেআউটটা ঠিক ছিল, ডিলিট করে দেবো, এটা সব চলে যাবে জায়গা, ধরে নিছে। আর এখানে যে স্যার আপনি আর একটা এড করছিলেন, এটা একটু দেখলে ভালো হতো, কন্ট্রোল ডি দিয়ে কিভাবে এটা করলেন। এটা জাস্ট ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এই শেপটাকে ধরলাম, কন্ট্রোল ডি প্রেস করলে এটার একটা কপি হয়ে যায়, ও আচ্ছা। ডুপ্লিকেট হয়ে যায়। ডুপ্লিকেট হয়ে যাচ্ছে। এখন ধরেন আমরা এটার হলো
যখন আমরা মেনু বার করি, ধরেন মেনু বারের সময় যদি কাজটা করে নেই, এটার সুবিধা হয়। মেনু ধরেন হোম, আবার কপি করে নিচ্ছি। এই হোমটাকে আমি কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, মানে এটাকেই গ্রুপ করলাম, শুধু লেখাটাকে আমি একটা গ্রুপ করলাম। এবং গ্রুপ করার পর এখানে আমি স্ট্রাক দিয়ে দিচ্ছি লেফট সাইডে, মানে হরিজন্টালি হবে আর কি। আর এখানে প্যাডিংটা যেটা আছে সেই প্যাডিং আমি নরমালি ভাবে ধরলাম যে 10 পিক্সেল করে প্যাডিং হবে, এরকম কিছু। তা আমি এই সেম জিনিসটাকে কন্ট্রোল ডি প্রেস করলে দেখি এই হয় কিনা। কপি হইতাছে? জি স্যার। জি স্যার। কপি হচ্ছে? জি স্যার। জি স্যার। আর এটা যে 10 করে আছে, আমি বললাম এখন আর 10 না 20 করে দিলাম। সবগুলোকে ধরতে হবে, প্যাডিংটা পুরোটাকে 20 করে দিলাম, এক একটা 20 করে। ওই যে মাঝখানে প্যাডিংটা দেখাচ্ছে জি স্যার। 20 হয়েছে 20। এখন জি স্যার। সুবিধাটাকে দেখেন, সুবিধাটা হচ্ছে আমি যখন টেক্সট নিলাম, টেক্সট নিয়ে হোম তো আর হোম লেখা থাকবে না, আমার থাকবে কি প্রোফাইল। প্রোফাইল থাকলো, পি দিলাম, ছোট হয়ে গেল প্রোফাইল। আবার এটার নাম হলো কন্টাক্ট, হয়েছে। আবার দেখুন হচ্ছে নাম কি দিব, অ্যাবাউট, অ্যাবাউট আস। তারপরে হচ্ছে এই তো শেষ। এখন ওগুলো দরকার যদি না হয় কেটে দিব, কেটে দিলে আমার যে জায়গা ছিল সেই জায়গা অটোমেটিকলি আবার চলে আসবে। হয়েছে তৎক্ষণ ব্যাপারটা। ইভেন মাঝখানেও যদি আমি কোনো জিনিসকে ফেলে দেই, ধরেন আমার প্রোফাইলটা এখন দরকার নাই, এই পাশে দরকার নাই, ওই পাশে হয়তো কিছু একটা ইউজ করব, প্রোফাইলটাকে কেটে দিলাম, অটোমেটিকলি আমার ওই জায়গাটা ছোট হয়ে যাচ্ছে। কাজের সুবিধা বুঝতে পেরেছি এবার? জি জি স্যার। স্যার। স্যার এই প্রথমে স্যার গ্রুপ করে তারপরে এগুলো করতে হবে নাকি স্যার গ্রুপ ছাড়া কি করা যাবে না? গ্রুপ কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলে তখন এই জিনিসগুলো আসে। গ্রুপ করে তারপর ডুপ্লিকেট করে তারপরে করতে হবে? হ্যাঁ, গ্রুপ করবেন, গ্রুপ করে স্ট্রাকটা করে নেবেন। স্ট্রাক হচ্ছে যেমন লেফট সাইডে নাকি আমার কন্টেন্ট গুলো কি লেফট রাইট হরিজন্টালি নাকি হচ্ছে ভার্টিক্যালি, এটা আগে করতে হবে আমাদের। হ্যাঁ, জি স্যার। তো আমার কন্টেন্ট যেহেতু এগুলো হরিজন্টালি হবে, সো ওগুলো আমি হরিজন্টালি রাখলাম। আর প্যাডিংটা দিয়ে দিলাম যে কত গ্যাপ করে। হরিজন্টালি রাখার পরে নরমালি ভাবে যদি ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর প্যাডিংটা দিলেও হবে। জি স্যার, বুঝতে পারছি। এই যখন আমরা কোনো কন্টেন্ট ডুপ্লিকেট করি, ধরেন এই যে কন্টেন্টটা, এটা ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করে এটাকে ধরলাম শুধুমাত্র। যখন আমি এটাকে ডুপ্লিকেট করি, কন্ট্রোল ডি প্রেস করে যখন ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার সাথে সাথে আমাকে একটা প্যাডিং এর অংশ দেখাবে, লেআউট, হ্যাঁ, স্পেসিং আফটার ভ্যালু। আবার ডুপ্লিকেট করছি যতগুলো লাগতেছে, মানে আমি যদি এটাকে পুরোটাকে ধরি, এবার পুরোটাকে ধরার পর আমাকে এই যে স্ট্রাকের এখানে আমাকে, এটা কিন্তু ডিসেবল হয়ে আছে, বাট স্ট্রাকের এখানে দুইটা কন্টেন্টের মাঝখানে যে গ্যাপ, সেই গ্যাপটার জন্য একটা অপশন আমাকে দেখাচ্ছে, এবং এখানেও সুন্দর করে দেখাচ্ছে, যেটা আমরা রিপিট গেট থেকে পাইতাম। তো আমি ধরেন হচ্ছে 25 দিলাম, এটা ডিলিট করে দিলাম, কমে যাবে, অ্যাড করব, ছোট বড় করব, যাই করে না কেন গ্যাপ সেম ভাবে হবে। স্যার এই একইভাবে কি স্যার রিপিট গেট দিয়ে কি স্যার করা যাবে না? কি বলে স্যার? স্যার মানে এইভাবে যে আপনি করলেন স্যার, এই সেম ভাবে কি হ্যাঁ, হ্যাঁ। রিপিট গেট করে করা যাবে না? রিপিট গ্রেডে কিন্তু ওই যে কাইটে দিলে আবার ফিরে আসা, এই কাজটা কিন্তু হচ্ছে না, তাই না? ও, ওইটা থেকে এটা সহজ, আরো খুবই ভালো এটা। এটা আরো বেশি ভালো নাকি? জি জি স্যার, জি, এটা ভালো। এটা ভালো। আরো বেশি ভালো এই এটা কাজটা। আমরা ইচ্ছা মতো সাইজ দিতে পারছি যে কতটুকু গ্যাপ থাকবে, হ্যাঁ, এটা হ্যাঁ, করে হ্যাঁ। দেওয়া যাচ্ছে না। ইভেন এটা দেখেন অনুমান করে। এখানে কিছু এটা প্র্যাকটিসের বিষয়, অবশ্য অনেক প্র্যাকটিস না করলে আবার হবে না। মূলটা কই, মূলটা যেহেতু না, আমরা এডিট
মেইন কম্পোনেন্টে যাই। এটা অটোমেটিকলি কিছু কিছু জিনিস হয়ে যায়, ধর তারপর আমরা এই করি এইটার সাথে এইটা কন্ট্রোল জি, এবং এটা ভার্টিক্যালি দুইটার মাঝখানে গ্যাপ 16 পিক্সেল দেওয়া আছে, আমি ধরেন রাখলাম 20 পিক্সেল। ও এটা তো ধরি নাই, আচ্ছা যাই হোক। এরপরে হলো আবার এইটার সাথে সিলেক্ট করলাম, শিফটে প্রেস করে এটাকে কন্ট্রোল জি প্রেস করলাম, এবং এই দুইটা এইটা আর এটার মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা সেট করি আমরা, চলেন। গ্যাপটা আসলে আচ্ছা, আবার এটার সাথে এটা করি, গ্রুপ করে ফেলছি তো আগে পুরোটা কম্পোনেন্ট ঝামেলা করতেছে, আমি এটা ঠিক করতে হবে। স্টাক, এটার মাঝখানে গ্যাপ, এই যে শুধু এটার মাঝখানে গ্যাপ 12 করে রাখলাম, 12 রাখলাম। আর এখন এটা যে জন্য করলাম আমি, তা হচ্ছে আমি যখন শেপটাকে ছোট বড় করব তখন যাতে অটোমেটিকলি একটা মানে রেসপন্সিভ হয়ে যায়। এটা হচ্ছে রেসপন্সিভ, দেখেন একটার সাথে একটা মিলবে না, মিলতেছে, এইটা মিলে যাচ্ছে, যে এইটা মিলে যাচ্ছে, এটা এটা মিলে যাচ্ছে কেন, এটা একটা দেখি আমরা। এটা দুটোর গ্যাপটা মনে হয় আমরা দেই নাই। সেলারের গ্যাপটা দেন নাই। এটার সাথে এটা গ্রুপ করেছিলাম না, স্টাক করি নাই। এটার গ্যাপটা 17 12 করে রাখি, উপরের গ্যাপ আর এটার গ্যাপ সেম। এখন দেখি, এখন হওয়ার কথা। এই যে দেখেছেন হয়েছে, এখন মিলে একটার সাথে একটা। চলেন আমরা এটাকে নতুন করে দেখি। আরেকটু দেখাবেন, আরেকবার হ্যাঁ দেখাবেন হ্যাঁ স্যার? হ্যাঁ, এই যে দেখাচ্ছি, আমি নতুন করে দেখাচ্ছি এটাকে, টেনশন করার কিচ্ছু নেই। আমরা এটাকে আগে রিলিজ করা যাচ্ছে কিনা কম্পোনেন্টটা, আনগ্রুপ কম্পোনেন্ট, ওয়েল আনগ্রুপ করে দিয়েছি, আনগ্রুপ করে দিয়েছি, আনগ্রুপ করে দিয়েছি, আনগ্রুপ করে দিয়েছি, আনগ্রুপ করে দিয়েছি। ওকে, সব আনগ্রুপ করে দিলাম। প্রথমত যেটা হবে তা হচ্ছে এই তো নিজেই একটা কম্পোনেন্ট, কন্ট্রোল জি প্রেস করে এটাকে গ্রুপ করে রাখি, স্টাক দেই নিচের দিকে, আর এটা তো টেক্সটের ভিতরে টেক্সট ইউজ করছিলাম, এটা তো তখনই আমরা দেখলাম না, এটা ভেজে এটা বাদই দিয়ে দিই, মানে এটা আপাতত লাগবে না, আপাতত লাগবে না এটাকে আমাদের, আমরা এটা রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। টেক্সট, তারপরে এই টেক্সট আসছে, তারপরে এটা আসছে, তারপরে আসছে হচ্ছে ধরেন আমি রিভিউ রাখি, আমরা যেটা দেখছি সেটা হচ্ছে মেইনলি রেসপন্সিভ রিসাইজ। হ্যাঁ, রেসপন্সিভ রিসাইজ স্টাক প্যাডিং এর মাধ্যমে আমরা আপাতত কালারটা রাখি। ধরেন স্টার, আবার এটা ধরে নেই, এটা কোথা থেকে আসতেছে, কোনটা মনে হয় ডুপ্লিকেট হয়ে আছে না? ডুপ্লিকেট হয়ে আছে জি স্যার, রিপিট করলে তো স্যার হতো। না হতো, আমরা এখন ডুপ্লিকেট করছি না।
কি আজকের বিষয়গুলো কি একটু কঠিন কঠিন মনে হচ্ছে? না স্যার, না স্যার ঠিক আছে। ইন্টারেস্টিং লাগতেছে, হ্যাঁ, মজা একটু লাগতেছে, মানে মজাদার লাগতেছে। মজাদার কারণ লাগতেছে। আমি আগে হচ্ছে এক্সডি খুব একটা ইউজ করি নাই, নতুন এখানে রেসপন্সিভ দেখে আমি বেশ নাড়াচাড়া করছিলাম, এখন একটু ক্লিয়ার হচ্ছে জিনিসটা। ফিগমার যে জন্য ফেমাস সবচেয়ে বেশি আছে অটো লেআউটের কারণে। এটা কিন্তু অটো লেআউটের এই বিষয়টা। আমি ফিগমা ইউজ করি অনেকদিন যাবত, কিন্তু আমার মনে হয়েছে এখানে ইন রিসেন্টলি কিছু ফিচার্স বেশি আছে, মানে একটু কোথায়? এক্সডি তে। ফিগমাতে প্লাগইনস প্লাস ওই জিনিসগুলা একটু ক্লিয়ার কম। প্লাগইনসটা যেভাবে ফাইল থেকে আনতে হয় জিনিসটা কেমন জানি মানে ইজি মনে হয় না। আর ফিগমাতে তো প্লাগইনস নাই বললেই চলে। আচ্ছা, আরেকটা কি করি, এটা এটা যদি কাছাকাছি রাখে। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই দুইটাকে ধরলাম, এই দুইটার প্রথমত খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কোনটা গ্যাপ খাবে। এটার সাথে এটা গ্যাপ প্রথমে, তাই না? তো এটাকে আমরা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করি, তারপরে হচ্ছে এটাকেও গ্রুপ করি, কিন্তু এই দুটাকে ধরে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে দেই। যখন এই দুটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম, তখন আমাকে বলতেছে স্ট্যাক কি, কত কত কোন দিকে যাবে। আমি যখন কোনো একটা কন্টেন্ট দিবা, তুমি মাঝখানে যদি কোনো কন্টেন্ট অ্যাড করো, সেক্ষেত্রে এটা কোন দিকে যাবে। আমি বললাম স্ট্যাক হচ্ছে নিচের দিকে যাবে, আর দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে, এই যে গ্যাপ যেটা দেখাচ্ছে, আমি বললাম 16 দিলাম। 16। এরপরে এই দুইটার পরে যেটা আসবে তা হচ্ছে এইটা। দুইটার যে দুইটা আলাদা আলাদা, আমাকে আগে বুঝতে হবে যে কোনটা আলাদা আলাদা, কোনটা আর একসাথে। এই দুইটা আলাদা। আবার এই দুইটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করতেছি, স্ট্যাক করছি, এটা নিচে থাকলাম। এটা যদি 16 দিতে চাই 16, অথবা আমি যদি বললাম যে না 16 না, দিলাম 10 করে 10 থাকলো। এই দুটার সাথে আবার এটার সাথে মিল হবে, কন্ট্রোল জি প্রেস করে আবার গ্রুপ করে দিচ্ছি। এটার আমি বললাম যে 10 উপরটা দিয়ে যেহেতু আছে, এটা 10 রাখলাম, এটা সমান সমান থাকলো। আবার এটার সাথে এটা কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করছি, স্টাকে রাখলাম, এবং আমি এটার সাথে রেটিং যেটা আছে 16 রাখতে চাচ্ছি, 16 থাকলো। ও মাই গড, এটা তো দুইটা। রেটিংটা বাদ দিছে, হ্যাঁ, রেটিংটা বাদ দিয়েছিল স্যার, এটা তো ঝামেলাটা গেল। গ্রুপ করতে হবে। এটা ধরলাম আর এটা ধরলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, এবং রেটিং আর এটার মধ্যে দুইটা গ্রুপ হয়েছে। এই দুইটাকে আবার আমরা এই হরাইজন্টালি দিলাম, এবং দুইটার মাঝখানে যে গ্যাপটা আছে সেটাকে বললাম যে তুমি 8 পিক্সেল হও। দেখেন কত কিছু করতে হচ্ছে, তাই না? আবার এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে এটার সাথে এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং স্টার্ট দিলাম, এটা নিচের দিকে বলছি যে তুমি 14 পিক্সেল করে হও। আর আফটার দেন এই দিস ওয়ান আমি এটাকে সাথে যদি গ্রুপ করতে চাই, অবশ্যই এটার সাথে একটা গ্রুপ, একটা আলাদা গ্রুপ, দেন এটার সাথে ধরে স্টাক দেওয়া আছে, যদি এটা সবার নিচে মাইনাস স্টাক করে দিতে পারবো। আমরা করছি, পুরোটাকে একসাথে করা যায়। আচ্ছা, এখন আমরা একটু দেখি আসলে এটা হয় কিনা। কমতেছে বাড়তেছে, এটা ঠিকঠাক মতো হচ্ছে, এটা ঠিকঠাক মতো কমতেছে। দেখেন তো হচ্ছে কি, কোনো জি স্যার। কিছু কি নষ্ট হচ্ছে? না স্যার। এবং অটোমেটিকলি আমি যখন ধরেন একটা সাইজ থেকে আরেকটা সাইজে পরিণত করছি, আমার যদি মনে হলো যে এটা ছোট সাইজের হবে, ছোট সাইজ কিন্তু অটোমেটিকলি হয়ে গেল। কি ব্যাপার, এবার আবার কি হলো? অটোমেটিকলি কিন্তু সেই ছোট সাইজটাও করে ফেলছে, তাই না? আচ্ছা, পুরোটা ধরতে হবে। বেশি ব্যাকে চলে গেলাম নাকি? ব্যাপার, এই যে হ্যাঁ, অটোমেটিকলি সে ছোট সাইজে যখন করছে, আমাকে ফন্ট গুলোকে বা এই যে এইগুলো আছে, গ্যাপ গুলো আছে বা যে কন্টেন্ট গুলো আছে, সেগুলোকে কিন্তু রিঅ্যারেঞ্জ আমার নিজের করতে হচ্ছে না, অটোমেটিকলি হচ্ছে। এই জন্য কাজের জন্য এটা অনেক বেশি সুবিধা, কাজের ক্ষেত্রে এটা অনেক সুবিধা দিচ্ছে আমাকে যখন কাজ করতেছি। ইভেন
কখনো যদি মনে হয়, যেমন ধরেন আমার কাছে মনে হতে পারে যে এই অংশটাতে আমি এই রেটিং এর আগে কিছু একটা দিব, কিছু একটা কন্টেন্ট দিতে চাচ্ছি, রেটিং এর আগে হয়তো আমি কি দিব, বা এইখানকার এটার নিচে আমি কিছু একটা অংশ দিতে চাচ্ছি। সেক্ষেত্রে যেটা হবে যে আমরা যখন ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে এই জায়গাতে কোন একটা কন্টেন্ট অ্যাড করব, কন্টেন্ট অ্যাড করার সাথে সাথে এটা নিচের দিকে চলে গেছে। এই যে এই পাশের যে কন্টেন্ট ইউজ করলাম, সেই কন্টেন্ট ইউজ করলে এটা কি করছে, অটোমেটিক নিচের দিকে চলে যাচ্ছে না? এবং আমি এটার সাথে হয়তো ব্যাকগ্রাউন্ডটা যে এটা দিলে হয়। ব্যাকগ্রাউন্ডের সাথে দাঁড়ান, ব্যাকগ্রাউন্ডের সাথে একটা কাজ করে নেই। সেম সাইজ হয়ে গেছে। দেখি আমি কিছু কন্টেন্ট দিয়ে এখন হয় কিনা। সিলেক্ট করেন। এখানকার কন্টেন্ট ঝামেলা হয়ে গেল, তো আমি গ্রুপ করতে গিয়ে ঝামেলা করে ফেলছি। পিছনে যাওয়া লাগবে আমাকে। এটা রাখছি রেসপন্সিভ প্রিসাইজ। দেখে তো এটা যে রেসপন্সিভ রিসার্চ করলাম, এটা গ্যাপ আসলো কত? ফিক্স হাইট, ঠিক আছে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে। বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা কিভাবে কাজ করতে হবে? জি স্যার। আচ্ছা, পারবেন তো নাকি এটা? এটা অবশ্য একটু সময় লাগবে, প্র্যাকটিসের বিষয় আছে অনেক। আপনারা হচ্ছে এই জি স্যার, কয়েকবার ভিডিও স্যার দেখলে একটু বানাবো। কোয়েশ্চেন করি। বলেন। আপনি প্রথম যখন এই পিকটা যখন সিলেক্ট করেন এটাকে গ্রুপ করলেন, তারপরে যে একটা হেড রেজ আছে ওইটাকে আবার গ্রুপ করলেন, তারপর হ্যাঁ, হ্যাঁ, দুইটাকে কি আবার গ্রুপ করলেন? হ্যাঁ, এই যে এই দুটাকে মানে ধরেন হচ্ছে এটার সাথে এটা গ্রুপ করছে, হ্যাঁ এটা আলাদা এটা আলাদা না, জি। পরে আবার এই দুটার সাথে যেহেতু গ্রুপ দুটা করে, দুটার সাথে আবার এটা গ্রুপ করছে, আবার এটার সাথে এটা গ্রুপ করছি। ওই উপর থেকে এগুলা গ্রুপ হয়ে আসবে হ্যাঁ আর হ্যাঁ নিচে হ্যাঁ থেকে হ্যাঁ, পেস্ট একটা করতে করে হবে। যখন কন্টেন্ট করতেছে একটা করে গ্রুপ করতেছি। আচ্ছা, উপর থেকেই। প্র্যাকটিসে পেলা কি? হ্যাঁ প্র্যাকটিস করে দেখতে হবে হয় কি। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনারা দেখবেন যে এটা সহজ হয়ে গেছে। প্র্যাকটিস করলে আর ইয়ে হবে না, প্রবলেম হবে না আশা করছি। তো এইটা হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে স্ট্রাক প্যাডিং, হ্যাঁ, এবং রেসপন্সিভ রিসাইজ। কি এগুলো? স্ট্রাক প্যাডিং হচ্ছে রেসপন্সিভ রিসাইজ। তা আপনারা যখন রেসপন্সিভ রিসার্চ লিখে সার্চ করবেন গুগলের মধ্যে, ইউটিউবের মধ্যে, তখন এইগুলোর ভিডিও দেখতে পারবেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আজকে একটু দেখছিলাম। এগুলো দেখতে পেরেছিলেন? জি জি। হ্যাঁ, তাহলে রেসপন্সিভ রিসার্চের ভিডিওগুলো আপনারা দেখে নিয়েন, তাহলে হচ্ছে আরো দেখা যায় যে বিভিন্ন কার্ড থেকে শুরু করে নানান কিছু দিয়ে দেখাচ্ছে, বুঝাবে, তো এগুলোকে আপনাদের আরো বুঝে আসবে যে আসলে কিভাবে কিভাবে করা যেতে পারে। আর এটা অটো আছে, একটা হচ্ছে অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল। ম্যানুয়ালির মধ্যে সেট করা যায়, যেমন হচ্ছে কোন একটা জিনিসের হাইট কি ফিক্স রাখবো কিনা বা উইথ কে ফিক্স রাখবো কিনা, সেই জিনিসগুলো ম্যানুয়ালি সেট করা যায়। যেমন ধরেন আমি যখন সবগুলোকে ধরে এভাবে কমাই, তখন এটার ফিক্স উইথটা কিন্তু কমে যাচ্ছে, এটা হাইটটা কমে যাচ্ছে না, কমে যাচ্ছে কিন্তু। জি। এবং এই যে উইথটা যে কমতেছে, হাইট কিন্তু বাড়ে না, হাইট বাড়ে না আমার, শুধুমাত্র উইথটা কমে বাড়ে। এটার কারণ হচ্ছে যে এই যে ম্যানুয়ালি যখন আসে, অটোর জায়গায় ম্যানুয়ালি যখন আসে, এই যে এখানে অপশন দেখেন, এটা হচ্ছে ফিক্স উইথ আর হচ্ছে ফিক্স হাইট।
ফিক্স হাইটের মধ্যে ক্লিক করা আছে কিন্তু ফিক্স উইডথের মধ্যে কিন্তু ক্লিক করা নাই, ঠিক আছে? তাহলে আমি যখন আমার যে কন্টেন্ট আছে ফ্রেমটা যদি ছোট বড় হয় তখন হাইট উইডথটাকে আমি ফ্রিডম দিলাম, সে চাইলে ওইটার সাথে সাথে কমতেও পারে বাড়তে পারে। বাট হাইটের ক্ষেত্রে আমি বললাম যে এটা ফিক্স থাকবে, হাইটটা চেঞ্জ হবে না, আমার কন্টেন্টের হাইট চেঞ্জ না হওয়াটাই ভালো। বুঝা গেল? ইভেন দেখেন আমরা ধরেন আমি এই যে এখানে একটা শেপ নিলাম, ধরেন আমি একটা শেপ নিলাম। এখন স্বাভাবিকভাবে যে শেপটা আছে সেই শেপটা কিন্তু আমার এখানে আমি 1920 এর মধ্যে করেছি, কিন্তু আমি যখন কোনো ডিসপ্লেতে যাবে, বড় ডিসপ্লেতে যাবে, সেক্ষেত্রে আমি চাইবো হচ্ছে শেপটাও যাতে ডিসপ্লের সাথে সাথে এটা বড় হোক। আমি তো কখনো চাইবো না যে এই শেপটা এখানে পড়ে থাকুক, এদিকে খালি দেখা যাবে, তখন কেমন লাগবে দেখতে? স্ক্রিনের মধ্যে বাজে দেখাবে না বড় ইসের মধ্যে? তো আমরা চাই যে এটা রেসপন্স করুক। রেসপন্স কি? ছোট হলেও ছোট হোক, বড় হলেও বড় হোক, ছোট হলেও ছোট হোক, বড় হলেও বড় হোক। কিভাবে রেসপন্স করবে? ক্লিক করলাম, ক্লিক করার পর এটা অটো দেওয়া আছে, প্রথমে এটার মধ্যে ওপেন আছে কিনা দেখি, এটা ওপেন করলাম, মানে ফ্রেমটার মধ্যে ওপেন করলাম, রেসপন্সিভ রিসাইজ, ওকে। আর এটার মধ্যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা অটো দেওয়া আছে, বাট ম্যানুয়ালি যাই, ম্যানুয়ালি গিয়ে দেখি যে এটা কোথায় আছে, টপ ফিক্স, ওকে, এটা টপে সব সময় থাকবে। লেফট রাইট ফিক্স, লেফট রাইট এর দিকে যাবে, ওয়েল, বাট হাইটের দিক দিয়ে ফিক্স, হাইট কখনো ফিক্স হবে না। এবার আমি ঠিক করছি, দেখেন, এবার দেখেন কি হয়। এবার দেখেছেন সব বাড়তেছে কমতেছে, বাড়তেছে। এখন একটা বিষয়, এটা কি আমি বাড়াতে চাচ্ছি, এটা কি আমি সাথে সাথে মুভ করতে চাচ্ছি, নাকি এটাকে এখানে ফিক্স রাখতে চাচ্ছি? মুভ করেন আসলে। হ্যাঁ, মুভ করেন। না, আমি কি এখানে মুভ করব নাকি ফিক্স রাখতে যাচ্ছি বলেন তো? ফিক্সড রাখতে চাচ্ছি, কারণ এটা তো ফিক্স থাকবে, তাই না? ফিক্স থাকবে। এখন এটা কোথায় থাকবে ফিক্স, সেটা আমাকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন ম্যানুয়ালে যাচ্ছি, ম্যানুয়ালে যখন যাচ্ছি তখন আমি দেখে দিতে পারবো যে উইথে ফিক্স থাকবে না হাইটে ফিক্স থাকবে, কোথায় ফিক্স থাকবে এবং কোন দিকে ফিক্স থাকবে। লাইক ধরেন আমি চাচ্ছি যে এটা লেফট সাইডে ফিক্স থাকবে, মানে লেফট সাইডে সবসময় থাকবে, আর টপে থাকবে, এটা কখনো নামবে না, নিচের দিকে নামবে না। যদি টপটাকে উঠাই দিই তাহলে যেটা হবে, যখন আমি স্ক্রল বাড়াবো তখন অটোমেটিকলি ওটা নামতে থাকবে। দেখেন নেমে গেছে না? বাট আমি তো চাচ্ছি না, আমি চাচ্ছি যে টপে ফিক্স থাকবে, টপে যেখানে আছো তুমি সেখানেই থাকো, আর লেফট সাইডে ফিক্স থাকো, রাইট সাইডে দরকার নাই। এবার দেখেন ওটা ওখান থেকে নড়ে না, নড়ে না স্যার। ওটা আবার কোত্থেকে আসছে, এটা মাঝখানে একটা নিচে পড়ে গেছিল মনে হয়। দেখেন এটা নড়ে না, নড়ে কি? ওটা ওর জায়গার মধ্যেই আছে। কিন্তু আমি আবার ওই যে এখানকার রেসপন্সিভ এই যে করছি, লেআউট যেটা করছি আমরা, ওই যে কম একটা কেটে দিলে থাকবে বাড়বে, ওগুলো তো আছে, ওটা তো আলাদা করে আছে, হ্যাঁ। কিন্তু এটার স্থানটাকে আমরা ফিক্স করলাম যে কোন এটার স্থানটা কই। আবার ধরেন এরকম ভাবে ইমেজ যখন দিব, ইমেজের বেলাও কিন্তু সেম, ইমেজের বেলাও সেম। কি এসে খাবার দাবার, কারো ক্ষুধা লাগলে নিজ দেখতে খেয়ে নিয়েন। জি স্যার। আরে আমাকে মাস্কিংটা একবার দেখাই দিন। এই যে মাস্কিং, এটা শেপটা সিলেক্ট করলাম, ধরে হচ্ছে টান দিয়ে নিয়ে আসলাম। হ্যাঁ হ্যাঁ, আপনি আনলেন, টান দিয়ে আসলেন, আমারটা আমি দিতে গেলে হয় না। কেন হবে না? এই যে ধরবেন, ধরে নিয়ে গিয়ে এই শেপের উপরে ছেড়ে দিতে হবে, শেপের উপরে এরকম ভাবে ছাড়তে হবে। দেখছেন ব্লু হয়, ব্লু কালার ছেড়ে দিলাম, চলে আস। মেনু বারে দেখলাম টপে আছে, লেফটে থাকবে, রাইটে থাকবে, ওয়েল, কিন্তু হাইট ফিক্স থাকবে বলে দিস। তাহলে দেখেন এবার এটার ক্ষেত্রে সেম ভাবে হয়, দেখেছে? হাইট বাড়ানোর জন্য, হাইটের জন্য যেটুকু লাগবে সেভাবে আছে। এই হচ্ছে আমাদের রেসপন্সিভ রিসাইজ করা যায় নানান ভাবে। তো আমরা এটা নিয়ে প্র্যাকটিস করব প্রচুর, আছে এটা নিয়ে প্র্যাকটিস করবেন, টিউটোরিয়াল দেখবেন, প্রচুর টিউটোরিয়াল আছে এগুলো নিয়ে।
আর আশা করি যে প্র্যাকটিস করলে এটার সমাধান হয়ে যাবে এবং এই কাজগুলো ছোট ছোট যে বিষয়গুলো দেখালাম সেগুলো আপনার হচ্ছে আপনার কাজ করানো সহজ করে দেয় এবং ইজিলি ভাবে যে কোনো কাজ করতে বা একটা থেকে একটা যখন ট্রান্সফর্ম করবেন চেঞ্জ করবেন কোনো কিছু চেঞ্জ যখন আসবে তখনও জিনিসটাকে চেঞ্জ করতে গেলে ইজিলি ভাবে করা যায়, কোনো সমস্যা হয় না। এই হলো আমাদের এর অপশন। এইবার আসে হচ্ছে আমরা যেটা আজকে ক্লাসের ছিল তা হচ্ছে আমাদের ইউআই কম্পোনেন্ট। হ্যাঁ, ইউআই ডিজাইন আমরা তো করছি কিন্তু বা করব, কিন্তু আমাদের জানতে হবে যে ইউআই এর মধ্যে কি কি আছে। ইউআই কম্পোনেন্ট, ইউআই এলিমেন্টস যেগুলো বলছে, হ্যাঁ এলিমেন্টস। তো ইউআই এর মধ্যে কি কি আছে, কি কি থাকে একটা ওয়েবসাইটের মধ্যে বা একটা অ্যাপস এর মধ্যে, ওগুলোর নাম কি, ওই জিনিসগুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করব। তো কিভাবে বুঝবো সেটা হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউজার ইন্টারফেসে সাধারণত আমরা 3 ধরনের বা 4 ধরনের কম্পোনেন্ট পেয়ে থাকি বা এলিমেন্টস গুলো পাই। একটা হচ্ছে ইনপুট কন্ট্রোলস, একটা হচ্ছে নেভিগেশনাল কম্পোনেন্ট, একটা হচ্ছে ইনফরমেশনাল কম্পোনেন্ট, আর একটা হলো কন্টেইনার্স। কি থাকছে? কন্টেইনার্স, ইনপুট, নেভিগেশনাল, ইনফরমেশন, কন্টেইনার্স। সো ইনপুট কন্ট্রোলস গুলো কি, ইনপুট কন্ট্রোলস গুলো কি সেটা আগে দেখবো। ইনপুট কন্ট্রোলস যেমন ধরেন চেক বক্স, রেডিও বাটন, ড্রপ ডাউন, লিস্ট বক্সেস, বাটন, টুগলস, টেক্সট ফিল্ড, ডেট ফিল্ড, এগুলো হচ্ছে ইনপুট কম্পোনেন্টস। আর নেভিগেশনাল কম্পোনেন্ট যেগুলো নেভিগেট করার জন্য প্রয়োজন হয় সেগুলো যেমন ব্রেড ক্রাম্বস, তারপর হচ্ছে স্লাইডার, সার্চ ফিল্ড, পেগিনেশন, স্লাইডার, দেন হলো আপনার টেক্সট, আইকন, এগুলোকে বলা হয় নেভিগেশনাল কম্পোনেন্ট। মানে দিক দেখায়, হ্যাঁ, বা এটা ক্লিক করলে অন্য কোনো একটা জায়গাতে যা পরিবর্তন আসে সেইগুলো হচ্ছে নেভিগেশনাল। যেমন টেক্সট ফিল্ড, চেক বক্স, বক্স এগুলো হচ্ছে ইনপুট। চেক ফিল্ড, চেক বক্স মানে ইনপুট করে, টেক্সট চেক করলাম এটা। রেডিও বাটনস বা ড্রপ ডাউন লিস্ট হচ্ছে ইনপুট বাটনস এর মধ্যে পড়ছে, হ্যাঁ। আর এইগুলো ব্রেড ক্রাম্ব, স্লাইডার, এগুলো হচ্ছে নেভিগেট করে আমাকে নেক্সট কোথায় যাব বা এখান থেকে আরেক জায়গায় পেজে, কোন পেজে যাব না যাব সেই জায়গাটাতে আমাকে কাজ করে হচ্ছে এই পয়েন্টস গুলো। এগুলো লাইভ হয় যেগুলো, এগুলো না। হ্যাঁ, আর ইনফরমেশনাল কম্পোনেন্ট হচ্ছে আমাকে তথ্য জানায় হচ্ছে টুল টিপস, আইকন, বিভিন্ন রকম তথ্য জানায় আমাকে। প্রোগ্রেস বার বুঝানোর চেষ্টা করে, যে বুঝাইতে পারে যে আমি এখন কোন মুহূর্তে আছি বা কত নাম্বার পেজে আছি। নোটিফিকেশন, মেসেজ বক্সেস, মডাল উইন্ডোজ, হ্যাঁ, এগুলো হচ্ছে আবার আচ্ছা, এগুলো হলো আমাদের এই নেভিগেশনাল ইনফরমেশনাল কম্পোনেন্ট। এবার আমরা দেখি যে ইনফরমেশন কম্পোনেন্টের পরে এই জিনিসগুলো একটা ছবি দেখি, চলেন। ইনপুট কম্পোনেন্টস, এই যে এখন চেক বক্স হচ্ছে এগুলো, যে উপরের যেটাকে বলছে, যেটা ক্লিক করলে এরকম চেক মার্ক হয়, এগুলোকে বলা হয় চেক মার্কস, চেক বক্স। কি বলা হয় এগুলোকে? চেক বক্স। তো চেক বক্স গুলো আমরা হয়তো ডিজাইন কখনো করতে হলে ডিজাইন করি, আর নয়তো ডিজাইন না করলেও যদি আইকনের থেকে নেই তাও কিন্তু আমাকে জানতে হবে যে এটা চেক বক্স। এরপরে হলো রেডিও বাটন হচ্ছে দিস ওয়ান, এটা হচ্ছে রেডিও বাটন। হ্যাঁ, এরকম অ্যানিমেশন হবে, ব্যাপারটা এরকম না, তবে এই যে এরকম সার্কেল থাকে এবং আমি যখন ক্লিক করলে আমার এই যে কালারটা চেঞ্জ আসে, ঠিক আছে, ওইটার মধ্যে কালারটা চেঞ্জ আসে, এইগুলোকে বলা হয় রেডিও বাটন টাইপের। রেডিও বাটন সাধারণত ইনস্ট্যান্ট পরিবর্তন হয় এই ধরনের কোনো কিছুতে ব্যবহার করা হয়। ইনস্ট্যান্ট পরিবর্তন বলতে কি বোঝায়? ইনস্ট্যান্ট পরিবর্তন হচ্ছে যেমন ধরেন ডার্ক মোড এন্ড লাইট মোড। এখন রেডিও বাটন থাকলে ডার্ক মোডে ক্লিক করলে পুরোটা ডার্ক হয়ে গেল, আবার লাইট মোডে ক্লিক করলে পুরোটা লাইট হয়ে গেল, মানে ইনস্ট্যান্ট চেঞ্জেস হচ্ছে, স্ক্রিন হবে বা ইনস্ট্যান্ট অ্যাকশনে হচ্ছে, এই ধরনের কোনো কিছুতে আমার সাধারণত রেডিও বাটন গুলো ইউজ হয় বেশি। অন অফ, সুইচ অন অফ, এই ধরনের কিছু। এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। হ্যাঁ, ড্রপ ডাউন
হচ্ছে এই যে ছোট বাটনটা থাকে অ্যারো দিয়ে, এটা হচ্ছে ড্রপ ডাউন, এবং ড্রপ ডাউন এর লিস্ট গুলো এরকম থাকে, ক্লিক করলে এই লিস্ট গুলো বের হয়, ড্রপ ডাউন লিস্ট হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। আর এটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট, এটা হচ্ছে লিস্ট বক্স। লিস্ট তো এটা ড্রপ ডাউন, নর্মালি ভাবে ক্লিক করলে লিস্ট বের হয়ে আসছে লিস্ট। আর নর্মালি ড্রপ ডাউন ছাড়াও লিস্ট বক্স হয়, আমরা সাধারণত দেখে থাকি যে এই যে কোনো জায়গায়, যেমন এই ফরম্যাটে ক্লিক করলে আমার কিন্তু একটা লিস্ট বক্স আসছে, তাই না? এই যে লিস্ট বক্স গুলো আসলো, সেই বক্স গুলো কিন্তু অনেক বড়ও থাকতে পারে, তখন আবার কিন্তু এই যে আমাকে এই ধরনের স্ক্রল বার ইউজ করতে হবে। স্ক্রল বার আমরা ইউজ করি, বা ছোট্ট করে হোক বড় করে হোক যেভাবে হোক না কেন, স্ক্রল বারটা আমাদের থাকে, অথবা নেক্সট বা প্রিভিয়াস এই ধরনের কিছু। এটা হচ্ছে আমার লিস্ট বক্স। লিস্ট বক্সটা কেমন দিবে, এবং লিস্ট বক্সের মধ্যে যখন আমরা মাউসটা নেই, পয়েন্টারটা নেই, তখন কিন্তু কালারটা পরিবর্তন হয়, মানে দেখায় যে আমি এক্স্যাক্টলি কোন ওয়ার্ডটার উপরে আছি, সেই জিনিসটা দেখায়। আচ্ছা আচ্ছা, বাটনস হচ্ছে ক্লিক। যেমন আমি ক্লিক করি সাধারণত বাটন গুলো, যে কোনো অ্যাকশনে এই তো বাটন সবচেয়ে পরিচিত আমাদের একটা, এটাই মনে হয় সবচেয়ে বেশি পরিচিত, আমাদের সবচেয়ে বেশি থাকে, তাই না? জি স্যার। আর এগুলো হচ্ছে ড্রপ ডাউন বাটন। নরমাল বাটন তো আছেই, আর একটা হচ্ছে ড্রপ ডাউন বাটন। ক্লিক করলে ড্রপ ডাউনের মধ্যে কিছু অপশন আসবে। আর এগুলো হচ্ছে টগলস, এই ধরনের কাজগুলোকে টগলস বলে। এই যে দেখেন পরিবর্তন, কালার চেঞ্জ কিছু। সরি, এইটার ক্ষেত্রে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পরিবর্তন, ভুল হয়েছে আগেরটা। এটার ক্ষেত্রে হচ্ছে ইনস্ট্যান্ট পরিবর্তনে, যেটা বললাম লাইট অন অফ, ডার্ক মোড, লাইট মোড, এই সমস্ত বিষয়গুলো যে পরিবর্তনটা আমরা দেখতে পাই, ইনস্ট্যান্টলি পরিবর্তন হয়ে যায়। ওয়াইফাই অন অফ হতে পারে। এই হচ্ছে টগল করে, মজার বিষয় কিন্তু টগল। এই যে দেখেন এখানে টগল আছে, টগলস। অথবা ধরেন হচ্ছে টগল দিলাম, বাম পাশেরটা হলো হচ্ছে আপনার হতে পারে না যে মর্নিং শো আর হচ্ছে ইভিনিং শো। তো মর্নিং শো ইভিনিং শোর জন্য আলাদা করে পেজ করা দরকার, আমি এক পেজে রাখলাম, এখানে ক্লিক করলে মর্নিং, এখানে ক্লিক করলে ইভিনিং শো এর পরিবর্তনটা দেখাচ্ছে, বুঝছে? এটা হচ্ছে টেক্সট ফিল্ড। টেক্সট যেখানটাতে আমরা লিখি, সেই জায়গাটার নাম হচ্ছে টেক্সট ফিল্ড। হচ্ছে ডেট এন্ড টাইম পিকার। ডেট এন্ড টাইম পিকার ক্যালেন্ডার কিন্তু অনেক বড়সড় একটা প্রোডাক্ট। ক্যালেন্ডারের মধ্যে অনেক কিছু দেওয়ার আছে, অনেক কিছু ইনপুট করতেছে কিন্তু এখন বর্তমান সময়ে। রিমাইন্ডার থেকে শুরু করে নানান কিছু ইনপুট করে থাকে। নেভিগেশনাল কম্পোনেন্ট, নেভিগেট করে। সার্চ করে আমাকে কোনো কিছু বের করে নিয়ে আসতে সাহায্য করে, কোনো কিছু খুঁজতে সাহায্য করে, সার্চ ফিল্ড। এই আসছে হচ্ছে পেগিনেশন কখনো দেখেছেন আপনারা? ভাই আজকে এটা ফার্স্ট টাইম দেখলাম। জি স্যার, কি বলেন? দেখেছি স্যার। জীবনে পেগিনেশনের বার দেখেন নাই? স্যার দেখছি। জি স্যার, কখন থাকে? এটা তো সব এগুলা? সাইটেই ও, থাকে স্যার, নিচে পেজে নেভিগেশন প্রতিটা পেজে আছে। হ্যাঁ কখন থাকে বলেন তো, কেন থাকে এটা? স্যার, আচ্ছা, এক নেক্সট পেজ পেজে থেকে যাওয়ার আরেক পেজে জন্য। যাইতে নাকি? নেক্সট যদি এক পেজে পেজ যাওয়ার জায়গা জন্য। হয় না কন্টেন্ট গুলা, তো হ্যাঁ, পেজ নেক্সট পেজে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি স্যার নামটা জানতাম না, আজকে জানলাম। আচ্ছা, এটা হলো যে যখন আমার একটা পেজ, এমন ধরনের পেজ যেগুলো হচ্ছে মাল্টিপল, অনেক পেজ থাকে, যে সমস্ত এইগুলো আছে, হ্যাঁ, সেগুলো ধরেন হচ্ছে এক লম্বায়, তো আর আমি সব একটার পর একটা নিচে রাখতে পারি না, মানুষ নিচে যেতে বোরিং হয়ে যায়। হ্যাঁ, তবে নেক্সট পেজে অন্য একটা পেজ দেয়, মানে একই রকমের জিনিস আরো অনেকগুলো পেজের মধ্যে আছে। হ্যাঁ, সেটা কতগুলো পেজের মধ্যে আছে, একটা সংখ্যা দেখালে কি হয়,
আপনার ইউজার যারা আছে, ইউজার একটু রিল্যাক্স ফিল করে, নিজের মতো করে সংখ্যা প্রেস করে করে ওই পেজটার মধ্যে যেতে পারে। 8 নাম্বার পেজে যাব না 2 নাম্বার পেজে যাব, না 1 নাম্বার পেজে যাবো, আবার 8 নাম্বার পেজে আসলে হয়তো বা নতুন আরো পেজ থাকলে সেই পেজগুলো দেখাবে, অথবা নেক্সট বা প্রিভিয়াস দিয়ে দেখাবো। বলেন তো কার কাছে কোনটা ভালো লাগে, কোন প্রেজেন্টেশনটা বেশি ভালো লাগছে? স্যার লাস্টেরটা। লাস্টেরটা 12 নাম্বারটা? জি স্যার। 12 নাম্বারটা ভালো লাগছে, তাহলে আপনি হচ্ছে 3 of 10 এটা যেমন 10টা পেজের থেকে 3টা পেজের মধ্যে 3 নাম্বার পেজের মধ্যে আছে, এটা দেখতে ভালো লাগতেছে। এখন ধরেন ওই পেজ ওই জায়গাতে আমি আপনার 9 নাম্বার পেজটাতে যেতে যাচ্ছি, এখন আমার সময় লেগে যাবে না অনেক। স্যার সেক্ষেত্রে একটা কাস্টম বাটন থাকলে সুবিধা হয় না এগুলোর পাশাপাশি, যে কয় নাম্বার পেজে যেতে চাচ্ছি? কাস্টম বাটন, হ্যাঁ অ্যাড তো অনেক কিছু করা যায়, তখন দেখা যায় আরেকটা অ্যাড হয়ে যায়, তখন হয়তো ড্রপ ডাউনও ইউজ করা যেতে পারে, তাই না? জি অনেক রকম, অনেক এক এক রকম। যেমন আমরা যদি যাই এই মুহূর্তে যদি দেখি ফাইবার 5 নাম্বার ইউজ বেশি স্যার। ধরেন হচ্ছে লোগো ডিজাইন লেখা সার্চ করলাম, লোগো ডিজাইনের পেজ আসলো প্রায় 1 লাখের উপরে সার্ভিস, 1,72,000। তো সব তো আর নিচে নিচে দিয়ে দিতে পারবে না, কি করেছে এখানে এই যে পেগিনেশন অ্যাড করেছে, ঠিক আছে? মানে 10টা পেজ প্রথমে দেখাচ্ছে, 10 নাম্বার যে কোনো পেজে যাওয়া যাচ্ছে। আমি নেক্সটে দিলে এভাবে 10 নাম্বার পেজে গেলাম, 2 নাম্বার পেজে গেলাম। আমি যদি 10 নাম্বার পেজে যাই, এরপরের যে পেজগুলো আছে সেগুলোকে আমাকে শো করবে যে না আরো পেজ আছে তোমার, 10 নাম্বার 11 নাম্বার 12 নাম্বার 13 নাম্বার এগুলো আছে, দেখেছেন? এইভাবে পরিবর্তন করার সুযোগ আছে। আর ব্রেড ক্রাম্পস যেটা আমরা একটু আগে দেখেছিলাম, ব্রেড ক্রাম্পস এই যে এইটা কই গেল, ব্রেড ক্রাম্পসটা এখানে নাই, তবে এই জায়গাতে লেখাটা ছিল, এই যে ব্রেড ক্রাম্পস নেভিগেশনের মধ্যে। আপনার ব্রেড ক্রাম্পস হচ্ছে এই যে আমরা যখন কোন পেজে যাই, যে কোন পেজের ভিতরে যাই, তখন কোনটা থেকে কোন পেজ পর্যন্ত আসলাম সেই নেভিগেশনটাকে কিন্তু আমাকে দেখায় দেয়। যেমন গ্রাফিক ডিজাইনের ভিতরে ব্র্যান্ড এন্ড স্টাইল গাইডস এর মধ্যে আমি আছি, ঠিক আছে? জি আবার ধরেন আমি যদি যাই এই একটা কাজ করি হচ্ছে ডিজাইন, ক্লিক করলাম, এই যে কোথায় আছে গ্রাফিক ডিজাইনের মধ্যে, ইউআই ডিজাইনের মধ্যে আছে, তাই না? তো এরকম ভাবে ব্রেড ক্রাম্পস গুলো কিন্তু আমাকে দেখায়, এটা দেখালে সুবিধা হয়, আমি খুব সহজে বুঝতে পারি যে কত নাম্বার কোন থেকে কোথায় আসতে হবে আমাকে মনে রাখার জন্য। আবার আমি ডিরেক্টলি চাইলে গ্রাফিক ডিজাইন যাবো, বা এর মাঝখানে কোনো স্টেপ থাকলে সেই স্টেপের মধ্যে যেতে পারবো। ধরেন আমি গেলাম হচ্ছে ডোমেস্টিকা, এটাও কোনো কোর্সের মধ্যে যদি আমি যাই, এখানে দেখাবে না, এখানে ক্লিক করলে দেখাবে ভিউ মোর, ভিউ মোর, এই যে দেখেন ব্রেড ক্রাম্পস কোর্স ডোমেস্টিকা মেইন হোম থেকে কোর্স থেকে এই যে কি কনক্রিট, আচ্ছা কনক্রিট ফার্নিচার ক্রিয়েশন ফর বিগিনার্স, কনক্রিটের ফার্নিচার, ওয়েল এই যে কোর্সের ভিতর থেকে গিয়ে ওখানে আসতে হয়, মানে এই পর্যন্ত আসতে হবে আপনাকে, অল কোর্সে গিয়ে কোর্সের ভিতরে এগুলো পাওয়া যায়। সো এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ব্রেড ক্রাম্পস। আমি যখন পেজ নেভিগেশন করে দিচ্ছি যে কোথায় আছে, এটা সহজ করে দেয় মানুষকে ইউজ করতে। আর এগুলোর জন্য রাখে, এটা হচ্ছে ট্যাগস, এই যে ট্যাগস গুলো ফান, ট্রাভেল, ফিনল্যান্ড যে দেখছেন আমরা ট্যাগ ইউজ করি বিভিন্ন ওয়েবসাইটের ক্ষেত্রে বা বিভিন্ন জায়গাতে, ট্যাগ বা ট্যাগ সাজেস্ট করে ট্যাগ। এই হচ্ছে স্লাইডার কখনো দেখেছেন? জি স্যার দেখেছি। স্লাইডার আসলে কখন ইউজ হয় বলুন তো? স্লাইডার কখন ইউজ হয়? ছোট বড় করার ক্ষেত্রে, ভলিউম বৃদ্ধি করতে। ভলিউম বৃদ্ধি করতে হয়, কোনো কিছু ছোট বড় সাইজ ছোট বড় করার ক্ষেত্রে।
হ্যাঁ, সাইজ ছোট করার ক্ষেত্রে হতে পারে। ইয়ার দেখাচ্ছে এখানে, এই ধরনের নানান রকমের ক্ষেত্রে কিন্তু স্লাইডার ইউজ হতে পারে, তাই না? অ্যামাউন্ট কি ফিল্টারিং এর সময় অনেক সময় হয় যে লোয়েস্ট অ্যামাউন্ট আর হাইয়েস্ট অ্যামাউন্টের বিষয়টা কি করার জন্য, তাই না? ছোটবেলা স্লাইডার, স্লাইডার দেওয়া থাকে এই সমস্ত ক্ষেত্রে। স্লাইডার ইনফরমেশন গুলোই মানে কম ইনফরমেশন বেশি ইনফরমেশন, কম বেশি এইগুলোকে আমরা স্লাইড করে করতে পারি। আর এখানে আসে হচ্ছে আইকন। আইকন তো চিনি, আইকন নিয়ে তো আর কোনো প্রশ্ন নাই। আইকন কিন্তু 3 ধরনের থাকে। একটা হচ্ছে আপনার ফিল আইকন, এটা হচ্ছে আউটলাইন। আমি যদি ম্যাটেরিয়াল আইকন, সিস্টেম আইকন, গুগলের আইকনস, গুগল যে আইকন ইউজ করে। আইকনের সাইজ টাইজ পড়াশোনা আছে, এখান থেকে পড়াশোনা করেন তো নাকি? পড়াশোনা করতে বলছিলাম যে ম্যাটেরিয়াল ডিজাইন সিস্টেম। জি স্যার। করেন তো না, এটা তো বুঝেই গেল। এখানে সাইজিং থেকে শুরু করে অনেক কিছু ডিটেইলে লেখা আছে সুন্দর করে, কোনটা কোন সাইজ, লেআউট সাইজ, এই সাইজ না সাইজ সব লেখা আছে। এগুলো পড়তে হয়, যত পড়বেন তত শিখবেন, প্রশ্ন করলে উত্তর পাবেন, কাজ করতে গেলে কোন সাইজে রাখা উচিত সেই জিনিসটা বুঝতে পারেন। অনেক কিছু অনেক কিছু। আচ্ছা, এই যে আইকন দেখেন, অ্যাকশন আইকন, একটা হচ্ছে আউটলাইন। আউটলাইন আইকন হচ্ছে আউটলাইন গুলো ইউজ করতে দেখা যায় অনেক। তারপর ফিল্ড, এই একই জিনিস আবার ফিল কালার যেটা থাকে ভিতরে কালার থাকে, হ্যাঁ, বরট কালার। আর রাউন্ডেড টাইপের যেগুলো এটা একই, মেনলি আউটলাইন আর ফিল্ডই থাকে। আর টু টোন থাকে, আর একটা হচ্ছে টু টোন থাকে, এই যে দুইটা টোন, দুইটা কালারের। আর এবার কালারফুল আইকন তো আছে, এখন ইউজ করি আরো আইকন। স্যার আইকনের বিষয়ে আমার একটা কোশ্চেন ছিল। করে ফেলেন। করুন। জি স্যার, আমি বলতেছিলাম যে স্যার যে কাজের ক্ষেত্রে কিছু কিছু আইকন তো আমাদের ডাউনলোড করা লাগে, সেক্ষেত্রে আইকন গুলো যদি আমরা 3-4টা ইউজ করি, সেক্ষেত্রে ওদের থিকনেস তার একটা ব্যাপার স্যাপার থাকে, তো ওই ক্ষেত্রে আমরা কি করব? থিকনেস বলতে মানে যদি আমি স্টক কালার রাখি 5 পিক্সেলে, যদি আমি সব আইকন রাখি, 5টা আইকন নিই, যদি একটা 3 পিক্সেল হয় একটা 5 পিক্সেল হয়, দেখতে সুন্দর লাগে না, সেক্ষেত্রে আমরা কি করব? ও তাহলে একই রকমের, তো আপনার কাছে প্রশ্ন উত্তর, আপনি এক রাখলে এক রাখেন সব। না মানে ডাউনলোড করতে গেলে ওরকম অ্যাভেলেবল মানে এক থিকনেসে পাওয়া যায় না, তো চেঞ্জ করে নিতে হবে। ওই যে এই জন্য আপনার হচ্ছে একটা সাইট থেকে করলে একই রকমের জিনিসগুলো তাহলে হচ্ছে সুবিধা হয়, বুঝছেন? যেমন ধরেন আপনি যদি ম্যাটেরিয়াল আইকন থেকে করেন তাহলে সব এক সাইজে পাচ্ছেন, একই রকমের সাইজে পাচ্ছেন। এখান থেকে কি আবার ডাউনলোড করা যায় আইকন? হ্যাঁ, এটা সবই রান করা যায়। আবার ধরেন আপনি যখন এই হিরো আইকন থেকে করতেছেন তখন সব একই রকম থাকছে, তাই না? এই যে দেখেন, ক্লিক করলাম, ক্লিক করার পর বলতেছে ওয়েবের জন্য, অ্যান্ড্রয়েডের জন্য না আইওএস এর জন্য, কিসের জন্য ইউজ করবেন বলতেছে। আমি বললাম ধরেন অ্যান্ড্রয়েডের জন্য বা আইওএস এর জন্য। আর বললো যে ব্ল্যাক কালার নাকি হোয়াইট কালার কোনটা, বললাম যে ব্ল্যাক, ডাউনলোড। সে আমাকে, ও এটা কি পুরোটাই ডাউনলোড হয়ে যাচ্ছে কিনা দেখি তো। এইভাবে তো হইতো না, আগে তো এসভিজি হয়তো চেঞ্জ করছে আবার। অথবা প্লাগইনস ইউজ করতে পারি আমরা, প্লাগইনস একটা জায়গাতে একই রকমের থাকে। আরে বাবা, এতগুলো কি আসছে! পিএনজি আমাদের তো ফাইল লাগে স্যার, এসভিজি ফাইল, হ্যাঁ সেটা তো সেক্ষেত্রে দেখতেছি। না না না, ওরা তো পিএনজি পিএনজি রাখতো। এরকম। না না না, সবই এসভিজি থাকার কথা। ওয়েবে স্যার এসবিজি দে স্যার। হ্যাঁ আচ্ছা, ওয়েবে এখানে এসবিজি আইওএস অ্যান্ড্রয়েড এর জন্য ওরা রাখে না, তবে ওয়েবে রাখলে যে এসভিজি পিএনজি দুইটা দিচ্ছে,
দেখেছেন? ওয়েবে রাখলে তো ওইটা ব্যাপার না, ওয়েবে রাখলে করলে হবে। এসবিজি ডাউনলোড করে নিলাম, ডিরেক্ট এসবিজি ডাউনলোড করলে এই তো এই এসবিজি ইউজ করতে পারছেন। এই add high quality animation to your designs by importing Lottie। এই তাহলে আইকনটা কত আছে? 24 ফ্রেমে আছে, 24 ফ্রেমে। এটা ফ্রেম থাকে, আইকন সবসময় দেখবেন একটা ফ্রেমের মধ্যে থাকবে। মেইন আইকনটা থাকে ভিতরে, ভিতরে আইকনের যে কোনো সাইজ থাকুক চারপাশে গ্যাপ দিয়ে, তবে একটা ফ্রেম থাকছে। এই ফ্রেমটা ওই যে প্যাডিং করে আর কি, হ্যাঁ প্যাডিং করে গ্রুপ করে নেয়, 24 করে পিক্সেল করে রাখে। এটাতে স্ট্যান্ডার্ড আর কি, 24 রাখে ওয়েবের ক্ষেত্রে। তাহলে একই রকমের পাচ্ছেন, এক জায়গা থেকে করলে একই ওয়েবসাইটে একই রকম থাকে। এই হচ্ছে আমার ইমেজ ক্যারোসেল স্লাইডার, স্লাইড হয় সাধারণত এই ইমেজ গুলো আমরা দেখতে পারি যে ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামে গেলেও দেখতে পাই, বা ওয়েবসাইটের আমরা হোম পেজে মাঝে মাঝে দেখতে পারি যে ছোট ছোট ইমেজ গুলো স্লাইডার হচ্ছে ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল বলা হয় এগুলো। এগুলো হচ্ছে কার্ট। এই যে কার্ট, কার্ট সবচেয়ে জনপ্রিয় এখন বর্তমান সময়ে, সবচেয়ে জনপ্রিয় একটা এলিমেন্টস এর মধ্যে একটা কার্ট। কার্ড তো আমরা ওই যে আমাদের কাজ করলাম কিছু কার্ড নিয়ে, তাই না? কার্ড, এই কার্ড গুলোর বিশেষত্ব হচ্ছে যে এগুলো আসলে একটা প্রোডাক্টের, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে প্রোডাক্টের হয়, বা কোনো একটা কোর্স হোক, এটা তো প্রোডাক্টই বলা চলে। তো এটার শর্ট সামারি ডিটেল থাকবে, যেটা মানুষ আসলে ফার্স্ট চান্সে আগে দেখতে চায়, এরপরে হয়তো বা ডিটেল দেখবে। প্রথমেই তো ডিটেল দেখতে চাইবে না, আগে সে নিজের মত পছন্দ হয়েছে কিনা সেটা বোঝার চেষ্টা করে। লাইক টাইটেল থাকে, হালকা দু একটা লাইনের ডিসক্রিপশন থাকে, তারপর হচ্ছে রিভিউ গুলো দেখা যায়, হ্যাঁ ভিউজ গুলো দেখা যায়, সাথে করে একটা ছবি, ইন্টারেক্টিভ কোনো একটা ছবি। এরকম কার্ড থাকলে ক্লিক করলো, ক্লিক করার পর হয়তো ওইটা ডিটেল গুলো চলে আসে। কার্ড হচ্ছে শর্ট সামারির মতো আর কি, এটা এই জন্য অনেক বেশি জনপ্রিয়তা পায়। এই হচ্ছে মেসেজ বক্সেস। আমরা সাধারণত যে সমস্ত মেসেজ গুলো করি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে মেসেজ করি, মেসেজের একটা বক্স থাকে অবশ্যই। কারণ মেসেজ কাকে পাঠাইলাম আর কে আমাকে পাঠাইলো সেটা বোঝার ব্যাপার আছে, ডানে বামে এই জন্য থাকে। আবার কালারের ব্যাপার আছে, আবার এইগুলো ফরওয়ার্ড করা, কপি করা থেকে শুরু করে নানান রকমের অপশনস কিন্তু থাকে একটা মেসেজ বক্সের মধ্যে। আজকের মেসেজ, কালকের মেসেজ, সিন করেছে কি আনসিন, মেসেজ ডিলিট করা, সার্চ করা, ফোল্ডার করা, নানান রকমের কিছু বিষয় কিন্তু থাকে মেসেজ বক্সে। একটা মেসেজ বক্সটা নিয়েও ডিজাইন যদি আপনারা প্র্যাকটিস করেন তাও কিন্তু মজা লাগবে। যেমন আপনার ফোনে যে মেসেজ বক্সটা আছে সেটা নিয়েও যদি ডিজাইন করেন, যতগুলো পেজ স্ক্রিন আছে সেটাও কিন্তু মজা লাগবে অনেক বেশি। আর এই হচ্ছে ট্যাব বার। ট্যাব নিচের যে অংশটা সাধারণত আপনার বারটা থাকে, আমরা মোবাইলের মধ্যে দেখতে পাই, সেটা হচ্ছে ট্যাব বার বলা হয়। ট্যাব বার। তারপর হলো ফর্ম। ফর্ম বলতে যেটা বুঝে দেওয়া হচ্ছে যে কোনো রকম, এটা সাইন আপ ফর্ম, সাইন ইন ফর্ম হোক, বা এই ক্রেডিট কার্ড বা কার্ড টার্ডের যে অ্যাড করার যে ফর্মটা আছে, মানে তথ্য আপনার কিছু পার্সোনাল তথ্য যখন ফর্মটা পূরণ করে, আমরা পূরণ করি সাধারণত কোন একটা উদ্দেশ্যে, সেগুলোকে আমরা ফর্ম বলছি। ফর্ম যে কোনো রকমের ফর্ম হতে পারে, এটা রেজিস্ট্রেশন ফর্মও হতে পারে। ইনফরমেশনাল কম্পোনেন্টের মধ্যে হচ্ছে লোডার। লোডার, লোডার চিনি আমরা, লোডার। লোডার দেখেছি সেক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট দেখছিলাম, বাট লোডিং এর ক্ষেত্রে যেগুলো হয় আর কি, আসতেছে বোঝায়, একটু ওয়েট পেজ করার চেঞ্জ করার ক্ষেত্রে সাধারণত পেজ চেঞ্জ হয় যখন, হ্যাঁ একটা পেজ থেকে লোড নেট যখন সময় নেয় কোনো কিছু, বা একটা স্ক্রিনে আসলাম, এটা লোড হচ্ছে, আমাকে ওয়েট করাচ্ছে, বাট দেখাচ্ছে যে লোড হচ্ছে। আসলে মানে এমন না যে আমি ক্লিক করলাম কিছুই আসতেছে না, আমি বুঝতেছি না যে হচ্ছে নাকি, লোড হচ্ছে না কি হচ্ছে। এটা হলে কি অ্যাটলিস্ট আমি বুঝতে পারি যে লোড হবে, প্রসেসিং হবে, তাই না? তাতে করে কি হচ্ছে, ইউজার বিরক্ত হয় না, ইউজার ইজি ফিল করে। লোডার জিনিসটাকে আমরা দিয়ে থাকি। এ হচ্ছে ব্যান্ড টু মেনুস, মেনু বার, নানান রকমের মেনুস। এবং দেখেন মেনু বারের নামগুলো কত চমৎকার।
চমৎকার না? একটা হচ্ছে হামবার্গার মেনু, এটা হচ্ছে ওরিওস, এটা হচ্ছে কেবাব মেনু, যে 3 ডটস যেটা, হ্যাঁ আমরা kebab যেটাকে menu, 3 ডটস বলি। হ্যাঁ 3 ডটস কেবাব মেনু, তারপর হচ্ছে ক্যান্ডি বক্স, তারপর হচ্ছে ক্যালকুলেট। কার কল আসছে? আমার। চকলেট। চিজ বার্গারটা আসলে খুবই মজার। কারো কি কল আসছে? আমার কি কল আসছে? বুঝছি কিছু। আচ্ছা, এ হচ্ছে চকলেট, চিজ বার্গার, হটডগ, ফ্রাইস, স্ট্রেয়ার্স, কেক। এবং দেখতেও কিন্তু লোকটা কিন্তু ওইটাই দিছে। লোকটা দেখেন আপনি, তাহলে তো বুঝবেন। চমৎকার নামগুলো। জি স্যার। নামগুলো জানতে হবে। কেউ আপনাকে বললো যে এই জায়গাটাতে আপনি একটা কেবাব মেনু ইউজ করেন বা চকলেট যদি না বুঝি তাহলে কেমন হবে, তাই না? চিজ বার্গার স্টাইল। ডিজাইন অনেক ফন্ট দিয়ে আইকন দিয়ে, কিন্তু নাম না জানার কারণে বাইরে করতে পারি না। নোটিফিকেশন তো আমরা জানি যে কোনো কিছুতেই এখন নোটিফিকেশনটা অনেক ভালো একটা বিষয়, মানুষকে তথ্য জানানোর জন্য, আপডেট জানানোর জন্য। তারপর আসছে হচ্ছে প্রোগ্রেস বারটা কখন ইউজ হয় বলুন তো? কোনো কিছু কমপ্লিট করার ক্ষেত্রে গিয়ে কতটুকু হয়েছে এরকম কিছু, তারপর ডাউনলোড করতে দেখা যায় এটা। হ্যাঁ, ডাউনলোড করতে গিয়ে, ফর্ম পূরণ করতে গিয়ে, স্টেপ গুলো, কত নাম্বার স্টেপে আছি, কোথায় আছি, এগুলো হচ্ছে প্রোগ্রেস। হ্যাঁ, বা আমি একটা জিনিস সাবমিট করলাম, সাবমিট করার পর যে প্রোগ্রেসটা হয়, সেই প্রোগ্রেসের বিষয়টা, কত পার্সেন্ট প্রোগ্রেস হইলো। আমি একটা ফাইল ধরেন পেন ড্রাইভ থেকে আমি কম্পিউটারের মধ্যে ফাইল নিলাম, তখন আমাকে প্রোগ্রেস বারটা দেখায় কত পার্সেন্টেজ হয়েছে, তাই না? প্রোগ্রেস বার। তারপর হচ্ছে টুল টিপস হচ্ছে ওই যে টুলের, আমরা যখন কাজ করতে যাই প্রথমবার আমাকে টুলস টিপস দেয় না, যে এভাবে করবেন, এটার পর এটা যাবেন, টুলস টিপস থাকে না? এগুলো হচ্ছে টুল টিপস কিন্তু অনেক হেল্পফুল। কারণ একটা পার্সন যখন নতুন ওপেন করে একটা ওয়েবসাইট কে বা একটা অ্যাপস কে, সে কিন্তু কিছুই জানে না। তো তাকে যদি একটু করা যায়, টুল টিপস এর মাধ্যমে একটু টিপস দেওয়া যায় যে এইখানে এই কাজটা করে, নিউতে এটাতে আছে, বা এখান থেকে এই কাজটা কমপ্লিট করা যেতে পারে, এটা হচ্ছে টুল টিপস। তারপরে হলো মোডাল সম্ভবত কার কল আসছে স্যার। কলটা কি আমার আসতেছে কিনা সেটা তো বুঝতেছি না। এই সাপোর্ট আসতেছে। আমার এখানে লগইন আছে না? ও, এই জন্যই আমি একটু পরপর বাঁচতেছি। আমি এখানে নাকি? আচ্ছা, এটা হচ্ছে মোডাল উইন্ডো। মোডাল হচ্ছে সাধারণত আপনার যখন কোন একটা কাজ করতে গিয়ে হুট করে কোন একটা তথ্য আমাকে দিচ্ছে, বা অন অফ করার জন্য বলতেছে, বা ওয়ার্নিং টাইপের কিছু দিচ্ছে, অথবা সাবস্ক্রিপশন কেনার জন্য সময় আসে, বিজ্ঞাপন টাইপের আসে, মোডাল উইন্ডো একটা আমি দেখতে পাই। উইন্ডো, মোডাল উইন্ডো। সাবস্ক্রিপশন করতে বলে না অনেক সময়, আমরা যখন কাজ করতে যাই কোনো কিছু, ক্লিক করি, এটা কি মোডাল হয়, পপ আপ।
মোডাল এন্ড। হ্যাঁ, থ্যাংক ইউ। জানতে পারলাম নতুন কিছু? জি স্যার। অনেক কিছু স্যার, হুম। মনে রাখাটাই অনেক কষ্ট। সো এটা মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে হবে অবশ্যই। নতুন কিছু, এই সার্চ বক্স, তাহলে এটাকে কি বলে? এটাকে 6 নাম্বার বাটন। বাটন। বাটন এটা সার্চ সার্চ বার। বার। কিন্তু এটা কোন ক্যাটাগরিতে পড়ে? বাটনে নেভিগেশনে পড়েছে। নেভিগেশনে পড়তেছে। এই যে এটা কি ড্রপ ডাউন না? জি স্যার, ড্রপ জি, ডাউন। drop এটা হচ্ছে লিস্ট না, ড্রপ ডাউন লিস্ট। তারপরে হচ্ছে এই অংশটা কি? এটা কার্ড। কার্ড। কার্ডে শর্ট সামারি থাকছে, আমি ওরা ক্লিক করলে ফুল সামারিটা পেয়ে যাই সবকিছু। এখানে আইকন টাইকন আছে নানান রকমের। এই অংশটা কি? এটা এটা ব্রেড ক্রাম মনে হয় স্যার। হ্যাঁ, ব্রেড ক্রামস। breadcrumbs। এই যে ভুলে যাই কেন আমরা? আর অনেক জিনিস শিখে ফেলছি তো। এই যে হচ্ছে ফিল বাটন, হ্যাঁ, প্রাইমারি বাটন। আর এটা হচ্ছে সেকেন্ডারি, সাধারণত স্টক, হচ্ছে আউটলাইন। এই অংশটা কি? ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তাই না? এই যে ড্রপ ডাউন থাকে। তারপরে আমরা দেখি তো চেক মার্ক টেক মার্ক আছে কিনা, খুঁজে পাওয়া যায় কিনা। স্যার ফিল্টারিং এর ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে, চেক মার্কটা। কংগ্রাচুলেশন ফয়সাল ভাই, আপনি হোস্ট হয়ে গেছেন। ফয়সাল ভাই এখন শিখাবে, আমরা শিখবো, সমস্যা নাই। আমরা ভাই অপেক্ষায় আমার রয়েছি কাছে ভাই, কিচ্ছু একটা নাই ভাই, step দেন, থাকলে একটা না আমি step দেন। শিখাইতাম। সমস্যা নাই ভাই, শিখান, আমরা শিখতেছি। তার সম্ভবত কোনো সমস্যা হয়েছে। Maybe load-shedding। ওটাই তো, হয়তো মোবাইল থেকে জয়েন করে নাকি, কে জানে। এর আগে তো একবার মোবাইল থেকে জয়েন করছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আমরা যদি সরাসরি ক্লাস করতে পারতাম তাহলে হয়তো বেশি এনজয় করতাম। হ্যাঁ, সেটা তো অবশ্যই, বাট এখানে তো দেখি দেখি করতে পারবেন প্র্যাকটিস, কিন্তু সরাসরি আপনার একবারে দেখাবে, ওটা আবার সাপোর্ট নেওয়া লাগে। ক্লাস রেকর্ড কি দেয় না?
অবশ্যই ক্লাস রেকর্ড অফিসিয়ালি দেয়। যদি থাকে তাহলে দেয় আর কি, অফিসিয়ালি যদি যেটা করা থাকে তাহলে ওটাই দেয়। আর কিছু কিছু ক্লাস দেখা গেছে অফিসিয়ালি তাদের থাকে না, যেমন আমরা গ্রাফিক্সে অফলাইনে ছিলাম, তো আপনার কিছু ক্লাস অফলাইনে করছি যেগুলোর মানে অফিসিয়ালি কোনো ভিডিও নেই, পরে আবার ওগুলো শর্ট সার্ভিস নিয়ে আসা ছিল আর কি। যাই হোক ভাইয়া, কিছু নতুন মানুষের সাথে দেখা হইতো আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই, সবার সাথে সবাই দেখা সাক্ষাৎ হইতো, কথাবার্তা হইতো, কার কাজ কেমন চলতেছে। হ্যাঁ, এই তো এখন দেখেন আমরা সবার ছবি দেখতে পারতেছি, কারোর অরিজিনাল পেজটাই দেখতে পারতেছি না। ভাইয়া কে যেন একটা গ্রুপ খুলছে, গ্রুপে কি আমাকে অ্যাড করা হয়েছে? জি, আপনার মেসেঞ্জার গ্রুপ? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপ আমাদের খোলা আপনার হয়েছিল, নামটা বলছে বলবেন? তৌহিদুল ইসলাম আছে। তৌহিদুল ইসলাম? জি জি আচ্ছা, জি আপনি অ্যাড না থাকলে অ্যাড করে দিব না। জি ভাইয়া, ওই যে গতদিন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম। ভাই কে আমাকে যেন করে দিয়েন তো তাহলে। কি ভাইয়া? কাকে? সোহেল আফসারি নাকি যেন ভাইয়া? পুলক ভাই। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি দেখছি ভাইয়া। পুলক সমস্যা ভাইকে নাই ভাইয়া, যাকেই পান তা মানে তাকে ফ্রেন্ড লিস্ট করে ফেলেন, তাহলে ওই গ্রুপ থেকে আপনাকে মানে যারাই থাকেন না কেন সবাইকে অ্যাড করে নিয়েন। হ্যাঁ, আমি ওইটাই ভাবছি যে একজন যাই থাকুক না কেন, ফ্রেন্ড হ্যাঁ রিকোয়েস্ট আমি হ্যাঁ, পাঠাইছি 2-3 জনকে অলরেডি, মানে একসেপ্ট করছে কিনা। আর আলোচনাও তো এইভাবে করা যায় না স্যারদের সামনে। না সেটা তো ঠিক হ্যাঁ আছে। এটাই। হ্যাঁ, এই জন্য আর কি একটু সমস্যা। কাজে যে যেটার ক্ষেত্রেই প্রবলেম পড়েন না কেন গ্রুপে মেসেজ করে দিবেন, যেই পারুক সেই সলিউশন করে দিবে, সমস্যা নাই, হ্যাঁ তাহলে হ্যাঁ, আমাদেরও বেটার হয়। আর ওটা অ্যাক্টিভ থাকা যায় বেশি, ফেসবুকে এখন সবাই অ্যাক্টিভ থাকে তো। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আমার আসছে এক মনে ভাই হয়। স্যার তো মেসেঞ্জার আমাদের গ্রুপ খুলতে না করছে ঠিক আছে, কিন্তু এটা আমাদের স্যার পার্সোনালি থাকলো আসছে। আর কি, যাতে জি। আচ্ছা, আমার নেটওয়ার্কের প্রবলেম দিয়েছিল এখানে আর কি। আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে ক্লাস করতে? না স্যার। না স্যার, কোনো সমস্যা কোনো হচ্ছে কিছু না। বুঝতে সমস্যা হচ্ছে বা জি কিছু? না স্যার। না স্যার। না স্যার, আজকে তো সবই ক্লিন, মোটামুটি আপনার ভয়েস টয়েস সবকিছুই ঠিক আছে। ভয়েস সব ঠিক আছে? ভয়েস জি কি স্যার। ক্লিয়ার নাকি ভালো, কোনটা? না স্যার, ক্লিয়ার, ফুল ভালো ক্লিয়ার। আছে। ভালো আছে। আরজেদের মতো। জি স্যার। তাই দিলেন তো শুনলেই শুধু একদম শুনতে ফুল ইচ্ছা আউটটা। করে স্যার। হ্যাঁ, তা আপনাদের অ্যাটেন্ডেন্সটা এখন পর্যন্ত নাম এন্ট্রি হচ্ছে না সবার। দুইজনের নাম এন্ট্রি হয়ে আছে, রাকিব আর হচ্ছে তানভীর। আসলে কি হয়েছে, আমাদের ওইখানে ওই হঠাৎ করে ইন্ডাস্ট্রিয়াল বেচ গুলো আসছে, বুঝতে, যারা ওই যে ডিপ্লোমা করে তাদের তো 4th ইয়ারে, লাস্ট ইয়ারে 7th সেমিস্টার সম্ভবত আপনার ইন্টার্নশিপ করতে হয়। সো ইন্টার্নশিপ করার জন্য আমাদের এখানে পুরো বাংলাদেশ থেকেই সমস্ত পলিটেকনিক থেকে আসলে আসে, স্টুডেন্টরা আসে। তো এট এ টাইম এই বছর সম্ভবত প্রায় 1500-1600 স্টুডেন্ট এই যে ভর্তি হয়েছে, যে সেদিন মানে এই মাসেই। স্যার হ্যাঁ, আমি একটু বাইরে গেছিলাম স্যার, দেখি না কি বুঝতে বললেন। পেরেছেন যে স্যার প্রায় আমার নাম 1500-1600 স্টুডেন্ট। স্যার, স্যার কিছু স্টুডেন্ট বলি নাই স্যার স্যার। 1 নম্বরে স্যার আমার নামটা স্যার এটা কি বুঝলাম না স্যার। আচ্ছা, এটা এখন সবাই একসাথে বুঝবে না, যেহেতু সবার আপনার নাম উপর আসে না। পানিশমেন্ট হয়েছে ভাই, আপনি খাওয়াতে হবে। আপনি রেড হয়ে আছেন, দেখেছেন? জি স্যার, দেখতে পারলাম। আপনার বাসা কই? আমার বাসা স্যার ময়মনসিংহের। বর্তমানে আছেন কই? বর্তমানে আছি সরিষাবাড়ি ভুলে গেছেন। থানায়। না, সরিষাবাড়ি থানায়। হ্যাঁ। ও না, আপনার যে কাচ্চি হয়েছে, জরিমানা হয়েছে, আচ্ছা। হ্যাঁ স্যার, আমি 24 তারিখে ঢাকা আসতেছি, কাচ্চি খাবো।
কাচ্চি তাহলে তো রাকিব না, ভাই খাবো জরিমানাটা অল্পই হয়েছে, বেশি হয়নি অবশ্য। তাহলে তো না আমার তাহলে ঢাকা যেতে কাচ্চি হবে। কোন জায়গায় খাবো সেটার উপর ডিপেন্ড করে। ঢাকা যাইতে হবে স্যার আপনাদের খাওয়ানোর জন্য। হ্যাঁ ঢাকা তো অবশ্যই ওয়েলকাম, জ্যামের শহরে ওয়েলকাম সবাইকে। না, অনেক ফুড কোম্পানি আছে যারা ডেলিভারি দিয়ে থাকে, আপনি প্রি পেমেন্ট করে দিতে পারছেন। ও আচ্ছা আচ্ছা, আর ফ্লাইটটা আরো কি সহজ আমাদের হয়ে যাচ্ছে। দিবেন? দ্যাটস মিন হচ্ছে যে আমরা হলো ওই যে যত সহজ হয়ে গেছে না এখন ইন্টারনেটের যুগ। আরেকটু কিছু সময় গেলে হয়তো বা বলতে পারে হোম ডেলিভারি বিষয়টা আর কি। হ্যাঁ এটা তো হওয়ার কথা। জি স্যার। জি, তো সেক্ষেত্রে আমরা চাইলে একদিন আমরা এক জায়গায় ডেলিভারি দিতে পারেন, আমরা ক্রিয়েটিভ আইটির অফিসে চলে গেলাম, সেখানে আপনি জি জি ডেলিভারি জি, দিয়ে দিলেন। হ্যাঁ সেটাই করা যেতে পারে। দায়িত্ব একজন নিলেই হইলো। হ্যাঁ আমি গেছিলাম তো 2020 সালে, আমরা বেসের সবাই না কয়েকজন বাদে। বেশি সবাই বলতে আপনারা কি ইন্ডাস্ট্রিয়াল আসছিলেন? জি জি না, আমরা অনলাইনেই ছিলাম তো, আমরা সবাই মিট করছিলাম। ও মিট করতে আসছিলেন, আচ্ছা। এই যে ইন্ডাস্ট্রিয়াল স্টুডেন্ট যেটা বললাম যে একসাথে 1200 প্রায় 1600-র মতো স্টুডেন্ট সম্ভবত ভর্তি হয়েছে এই মাসেই। তো ওদের ডাটা টাটা সবকিছু মিলে একটা আমাদের এই সময়টাতে খুব ব্যস্ততা থাকে, বুঝছে? এই যে আগামী 3 মাস 4 মাস পর্যন্ত সবার উপর দিয়ে মনে করেন বোলডোজার যাবে। তো সবাই কি অনলাইনে নাকি এত স্টুডেন্ট একসাথে অফলাইনে? আসে, অফলাইনে, সব অফলাইনে। এত স্টুডেন্ট একসাথে মনে করেন এতগুলো বেচ হয়, এতগুলো ওদের নিয়ে সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে, আবার নাম্বার দিতে হয় শেষে, ওদের নাম্বারিং খাতা দেখানো, সবাই কি একদিনই আসে? পরীক্ষার খাতায় নাম্বার, ওদের এখানে ট্রাম্প পেপারের নাম্বার ওদের এখানে পাঠাতে হয় তাদের হ্যাঁ 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 একদিনে একসাথে সব পলিটেকনিকে একসাথে পরীক্ষা হয় না। জি এত জায়গা হয় নাকি স্যার? দেখে আসছিলাম তো, বেশি এক্সপ্রেশন। হ্যাঁ কি বললাম বুঝে নেই। না স্যার আমরা যখন গেছিলাম তো বেশি কি ছিল না তো দেখলাম। ও আপনারা পলিটেকনিকের থেকে আসছিলেন নাকি কখনো? জি না জি না। ও না মানে বললাম এটা বছরে 3 মাস 4 মাসে এই অবস্থা থাকে আমাদের। স্যার বলতেছে জায়গা হয় নাকি তো স্টুডেন্ট? হ্যাঁ জায়গা হয়, এখন 2টা ক্যাম্পাস আমাদের, আর পাশাপাশি হচ্ছে উত্তরা ক্যাম্পাস হয়ে গেছে, এখন উত্তরা তো পাঠায় দেয়। দেখা যায় যে এই এক সময় তো ক্লাস থাকে না, 9টা থেকে শুরু হয় ক্লাস, তারপর হচ্ছে 2 ঘন্টা করে স্লট শুরু করে ক্লাস শুরু হয়। স্যার সিআইটি টুলস পাওয়া যাবে না? সিআইটি টুলস তো অ্যাডঅনস, এটা কিনতে হয়, মানে স্যার আমাদের তো মেম্বারশিপ কিনতে বলেছিল হয়। দেবে। না মেম্বারশিপ কিনতে হয়। স্যার আমাদের বলেছিল যে ডিপ্লোমায় কনভার্ট হলে সিআইটি টুলস দেওয়া হবে। আপনার কি ডিপ্লোমায়? জি স্যার। যোগাযোগ করতে হবে, তাহলে একটু যোগাযোগ করে দেখেন কি বলে। স্যার আপনার কথা বলেছিল স্যার। আমাকে বলছে বলতে? বলেছিল যে মেন্টরকে বলতে হবে। তাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কথা বলে। আপনার তাও একটু নক করেন আবার। হ্যাঁ জি স্যার। আচ্ছা বাসার কাজ ওই যে ল্যান্ডিং পেজ দেওয়া আছে, ল্যান্ডিং পেজের পাশাপাশি আপনাদের কাজ হচ্ছে যে ইউআই এলিমেন্টস গুলো ড্র করা। ইউআই এলিমেন্টস ড্র করতে হলে আমাকে যেটা করতে হবে তা হচ্ছে ডিজাইন সিস্টেমে যেতে হবে। ডিজাইন সিস্টেমে যাই আমরা। ডিজাইন সিস্টেম দেখার জন্য আমি চলে যাব হচ্ছে বিহেন্সে। কোথায়? বিহেন্স। বিহেন্সে গিয়ে এখানে সার্চ করবেন স্টাইল গাইডস। স্টাইল গাইডস না স্যার? এই যে স্টাইল গাইডস। স্টাইল গাইডস। আর আমাদের যে বিভিন্ন স্টাইলে যেটা ফলো দেখালেন ওটা কি দেওয়া যাবে ফেসবুকে? হ্যাঁ দিয়ে দিছে অলরেডি, দেখেন। এই যে দেখেন, এই যে আমি স্টাইল গাইডস বিহেন্সে গিয়েছি, বিহেন্সে গিয়ে behance.net-এ গিয়ে স্টাইল গাইড লিখে সার্চ করেছি। স্টাইল গাইড লিখে সার্চ করার ফলে আমি কিছু পেজ ওপেন করেছি এবং পেজ নিচে থেকে দেখে দেখে ওপেন করেছি, যেমন এটার মধ্যে আছে কিছু স্টাইল গাইড, এটার মধ্যে আছে বুঝতে পেরেছি, সেজন্য এগুলো ওপেন করলাম। এবং এখানে দেখেন যে মোটামুটি সবকিছু দেওয়া আছে, কার্সর, লোগোস, দেন আছে যে এলিমেন্টস গুলো, সুইচ,
switches, buttons, ratings, badge, count, slider, breadcrumbs, placeless, level, field গুলো বিভিন্ন রকম ড্রপ ডাউন ফিল্ড থেকে শুরু করে নানা রকম ফিল্ড, হ্যাঁ, মূল ক্লোজ, নানান কিছু দেওয়া আছে, যে প্রোগ্রেস বার, সার্কুলার, টাইম লাইন, কলাম বার, নানান কিছু রকমের করা আছে। এই স্টাইল গাইডস গুলো আপনারা আছে করা ট্রাই করবেন, এটার মধ্যে নাই। এর থেকে ভালো হয় স্টাইল গাইডস না লিখে ডিজাইন সিস্টেম লেখেন। ডিজাইন সিস্টেম ওপেন করি। প্রথমটা যেটা আছে সেটাও অনেক ভিউ, এই যে ডিজাইন সিস্টেম। এই যে দেখেন এখানে কালার কত ধরনের ইউজ করে একটা ওয়েবসাইটের মধ্যে সেটা দেওয়া আছে। আর আইকন গুলো কালেকশন লাইক হচ্ছে আপনার আউটলাইন কালেকশন, তারপর হচ্ছে ফিল্ড গুলো, কম্পোনেন্টস গুলো যেমন বার, স্কেল, বাটন গুলো, বিভিন্ন রকম বাটন, ড্রপ ডাউন বাটন, অ্যারো, আউটলাইন, গোস্ট, এই সমস্ত কিছু। নেট টেক্সট ইনপুটের বিষয়গুলো, কত রকমের টেক্সট ইনপুট, যেমন ডিজেবল অবস্থায় কেমন দেখা যাবে, হোভার অবস্থায় কেমন দেখা যাবে, টাইপিং করার সময় টেক্সটটা কেমন দেখা যাবে, বক্সটা সাকসেস অবস্থায় কেমন দেখা যাবে, বক্সটা সেটা এরর অবস্থায় কেমন দেখা যাবে, ফিল্ড অবস্থায় কেমন দেখা যাবে, ড্রপ ডাউন লিস্ট, টগল সিলেকশন লাইক চেক মার্ক, রেডিও, তারপর হচ্ছে লোডিং প্রোগ্রেস বার করছে, ট্যাব বার করছে, এগুলো যে কোনো একটাকে ধরে পুরোটা আপনারা ডিজাইন করেন। পারবেন না স্যার? এত বড় ভাই আমি তো ছোট ছোট বিষয় তো, ওইটার এক্সডি ফাইল দিব না সাবমিট, ছোট ছোট বিষয় তো, ওইটার এক্সডি ফাইল জমা দিব। হ্যাঁ এই যে দেখেন এখানেই তো আছে, যে দেখেন আপনার বাটন সাইজিং এর দেখাচ্ছে যে কোন কোন সাইজে ইউজ করা যায়, যেমন 56 সাইজ, 48, 32, 48, 56। তারপর হচ্ছে যে বাটনের ফোকাস টাইপের, হোভার টাইপের, অ্যাক্টিভ টাইপের, ডিজেবল টাইপের কেমন দেখা যাবে, কালারের যে চেঞ্জ গুলো, সেকেন্ডারি ফিল্ড যেগুলো আছে, আউটলাইন বাটনস গুলো, এগুলো কি আমরা মানে বানাবো স্যার এরকম ধরনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বানান জাস্ট কপি করে করতে কিছু করা যাবে। Text around it, secondary, around it, primary outline, icon buttons, icon buttons rounded টাইপের যেগুলো, টেক্সট ইনপুটের যে ফিল্ড গুলো আছে সেগুলো, ফোকাস ডিজেবল এর যেগুলো আছে, টেক্সট ইনপুট ফিডব্যাক যেগুলো দিয়েছে সেই ধরনের কিছু, সাকসেস এরর ওয়ার্নিং এর দেখাচ্ছে আলাদা করে। এতগুলো সাইজের করতেই হবে ব্যাপারটা এরকম না। টেক্সট ইনপুটের এরিয়া, তারপর হচ্ছে ফর্মস কন্ট্রোলস, দেখেন কত চমৎকার দেওয়া আছে। এই যে দেখেন কত কিছু বানাচ্ছে, কার্ডস গুলো, নানান রকমের কার্ডস। এক সপ্তাহ সময় আছে, কত সময় আছে স্যার? বিহেন্স থেকে তো ছবি কপি করতে পারি না স্যার। নেক্সট রবিবার ক্লাস হবে না? ছবি কপি করার দরকার। কবে ক্লাস হবে আবার? নেক্সট রবিবারে ক্লাস হচ্ছে না? হ্যাঁ নেক্সট রবিবারে তো ক্লাস হবে। ও আচ্ছা, না মানে এক সপ্তাহ বলায় ও কনফিউজ। মানে তাহলে 5 দিন হয় আমাদের তো, sorry। স্যার এটা ফুল কপি করব স্যার, এটা যেটা দিছি সেটা, হ্যাঁ সেটা করেন, যেটা ফুল কপি করেন। এখন এই যে হ্যাঁ এটা করতে পারেন যে এতগুলোর দরকার নাই আপনার, ধরেন হচ্ছে কি, ধরেন এই যে অ্যাভাটারস এর এতগুলো সাইজ, এটা দরকার নেই এরকম শো করার। হ্যাঁ অ্যাভাটারস এর দরকার নাই। টুল টিপস গুলো এই স্টাইল গুলো রাখেন, এটা রাখেন। তারপর হচ্ছে ব্যাজেস, স্লাইডার কন্ট্রোলস, যেমন এখানে দেখেন এই যে টেক্সট ইনপুট এরিয়া, হোভার, ফোকাস, ইরোড, ডিজেবল, এটা করেন। বাট মিডিয়াম, সাইজ এই ধরনের করা দরকার নেই, স্মল, মিডিয়াম করা দরকার নেই। একটা করেন সাকসেস ইরর ওয়ার্নিং, সাকসেস ইরর ওয়ার্নিং কিন্তু সব জাস্ট একটা করলেই হবে, সাকসেস ইরর ওয়ার্নিং। তারপরে যে নো আইকন, আইকন লেফট, আইকন রাইট, ডাবল আইকন, ড্রপ ডাউন স্টাইলের, আবার ডিজেবলেরও আছে, আবার এটারও ইনপুটেরও আছে। আশা করছি মজা পাবেন, ছোট ছোট ব্যাপার তো। এখানে সাইজের পড়াশোনা করতে পারবেন কিছু, আমি যে লিংকটা দিয়ে দিচ্ছি আপনাদের অলরেডি গ্রুপের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার সবাই?
জি স্যার ভালো ক্লিয়ার। থাকবেন সবাই তাহলে। স্যার হ্যাঁ স্যার, আমার আমার যে মানে অভিযোগটা ওই তাহলে স্যার আমি ওটা কি করব? কিটা? মানে স্যার আর ওই যে এই যে আমার নাম আসছে সেটা, ওই যে রেটটা, জি স্যার ওইটা কিছু না এটা ভাই। তো অনেক বড় ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে গেছে এখন। তো টেনশনে আছি আমি, আপনার এই কাজটা কেন হইলো? স্যার আমি মানে এর আগে সপ্তাহে ক্লাসের ওয়ার্ক গুলো জমা দিই নাই। মানে স্যার আমি আচ্ছা, এই দেরিতে স্যার জন্যই মনে হয়। গ্রুপে জয়েন হয়েছিলাম স্যার, মানে আমার ফেসবুক গ্রুপে দেরিতে জয়েন মানে আমার করা হয়েছে, এই জন্য স্যার আমি কাজগুলো পাইনি কে স্যার, দেরিতে পাইছি এই জন্য স্যার আমার করতে করতে দেরি হয়ে গেছে স্যার। ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে সব কাজগুলো শেষ করে দিয়ে দিন, জি স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাহলে আচ্ছা দেখেন সবুজ হয়ে যাবে। আমার একটা ইয়ে ছিল, কোশ্চেন স্যার ছিল। আমার একটা Please. কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, সবার কথা বলেন। এই সাকিব ভাই বলেন। স্যার আমার স্যার ভুলে স্যার ওই যে ক্লাসরুমের একটা ইয়ে আপনার হচ্ছে গিয়ে ভুলে আগের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা আপনার টার্ন অফ করে করতে নিছিলাম, মানে সেকেন্ড ক্লাসের ফাইল আবার নতুন ভাবে জমা দেওয়ার জন্য টার্ন অফ করতে নিছি, তো ফার্স্টেরটা টার্ন অফ হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন টার্ন অন করেছি, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে মিসড দেখাইতেছে, তো এই চুপ জন্য হয়ে স্যার। গেল কেন? অন্য কেউ বলেন। জি স্যার। হ্যালো 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 স্যার, স্যার কি চলে গেছে আবার? আছি তো। আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাইয়া, স্যার তো ফ্রিজ হয়ে বসে আছে। মেবি মনে হয় নেট প্রবলেম, এই যে নেট প্রবলেম। হ্যাঁ ফজল ভাই ওয়েলকাম এগেইন হোস্ট। ভাই মিষ্টি খাওয়া। কি জন্য মিষ্টি খাও ভাই বলেন? ভাই আপনি এখন ট্রেনার হয়ে গেছেন। কিভাবে? এই তো আপনি আপনারা আরো ভালো না পারেন, কি আপনারা বলেন? আরো ভালো পারেন, ইলাস্ট্রেটরের কাজ পারেন, ফটোশপের কাজ ভাই পারেন, আমি ভাই সেটাও ভাই আমি গ্রাফিক্স এর কাজ পারি না, আমি যাত্রা শুরু ইউএক্স দিয়ে। আমারও সেম, এই ইউটিউব দেখে টুকটাক শিখাই। ফ্রিল্যান্সিং এ আসার আগে প্ল্যান ছিল ইউএক্স টা করবো, এখন আসছি আর কি করার জন্য। ভালো কথা। সাকিব ভাই আছেন নাকি? সাকিব ভাই তো নাই মনে হয়। মিরপুরে আশেপাশে কে আছেন? কারা আছেন মিরপুরে? কেউ কে আছেন? ভাই আমি আছি ক্রিয়েটিভ আইটির সামনে। ভাই মিরপুরের অনেক দূরে, আধা ঘন্টা লাগে স্যার ভাই যাইতে। ভাই ঢাকায় কে কে আছেন? আমি একবার ভাই দেখা করতে চাইছিলাম। ভাই মিরপুর থেকে ক্রিয়েটিভ আইটিতে আসতে ভাই আধা ঘন্টা লাগে। ভাই কি দিয়ে আসেন, কোন হেলিকপ্টার দিয়ে? ভাই অ্যাটলিস্ট সেটা বলি নাই তার জন্য। ও মাথা টাটা দিয়ে গেল তো আপনার হচ্ছে কি আধা ঘন্টার মতোই হয়, এর বেশি কি দরকার? আমি তো লাস্ট যেই দিন আপনার হচ্ছে গিয়ে অ্যাডমিশনের জন্য গিয়েছি আর এরকমই লাগছে। হ্যাঁ পরে আপনার হচ্ছে কি আমি একটু গুলিস্তান গিয়েছিলাম, তো সেইখান থেকে যখন ব্যাক করছি তখন আবার টাইম লাগছে। হ্যাঁ মনে করেন ক্রিয়েটিভ আইটি থেকে ধরতে 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগছে। ঢাকায় জামে পড়লে ভাই কোনো ঠিকানা থাকে না। ভাই আচ্ছা আমি ভাই ময়মনসিংহে কোন ভাই ছিলেন? গুলিস্তান আমি থেকে ছিলাম ভাই। আপনার মিরপুরে ময়মনসিংহে আসছি বলছিলেন 4.5 ঘন্টা। বাড়িকা ভাই আমার কোন কারার মাহমুদ ভাই? হ্যাঁ ভাই আমিও আছি, সমস্যা নাই বলেন। ভাই ময়মনসিংহে তো গেছিলাম ভাই, চা পাই নাই খুঁজে। কি বান না ময়মনসিংহে চান নাই ভাই, এইটা বললে লাভ নাই। আমাদের কি নাই রেস্টুরেন্টে গেছিলাম, চা ওই চা নাই কালে মিষ্টির হ্যাঁ, দোকান, শুধু মিষ্টির দোকান। শুধু মিষ্টির দোকান। ভাই কোথায় গেছিলেন, কোথায় আসলে? ভাই আমি আপনার বলি, ময়মনসিংহে শহরে গেছিলাম। ইয়া মেন শহরে, টাউনে? হ্যাঁ ওইখানে ওই যে বুড়ি গাং না কি নামে একটা জায়গা আছে না, গঙ্গার পার না কি সামথিং। আরে না ভাই, ওই গঙ্গার পার কোনো জায়গা নাই, ওইখানে একটা আছে হচ্ছে সার্কিট হাউস ফিল্ড, মানে ক্রিকেট ভাইয়া খেলার। গাঙ্গিনা পার।
হ্যাঁ গাঙ্গিনা পার ক্যাংনাপার আর হ্যাঁ তবে পাইছি ভাই, চা পাইছি, কিন্তু 10 টাকার চার জন্য মোটামুটি 150 টাকা খরচ করতে হয়েছে। অ্যাকচুয়ালি ভাই আমি হোটেলে ঢুকছি চা খাওয়ার জন্য, ওনাদেরকে বলছি চা দেওয়ার জন্য, ওনারা এমন একটা বিহেভ করে মানে এমন একভাবে আমার দিকে তাকাইছে মনে হচ্ছে ওনারা আমার বশ করে ফেলবে। ভাই ময়মনসিং এর যারা রেস্টুরেন্ট করছে এরা খুব বড় লোক, বুঝছেন? তো ও খারাপ অবস্থা আর কি। ও তো চা আসলে পাওয়া যায় ভাই, চা পাওয়া চা যায়, পাওয়া যায় বাট কষ্টসাধ্য কি বিষয়। আর করব, ব্যস্ত না, পরিবেশই ব্যস্ত, দিনকাল ভালো কি আর কাটে ভাই? এটাও কথা, এটাও বড় কথা। তো এ ভাইয়েরা শুনেন, স্যার মনে হয় না আজকে আর আসবে। 8:16 বাজে। কি করবেন, লিভ নিয়ে নিবেন? 15 মিনিট ওয়েট করেন, তারপর যান সবাই। আর একটু অপেক্ষা করি সবাই। হ্যাঁ আমাদের আড্ডাটা ভালোই জমছে। সেটাই। আচ্ছা ভাই, আমি একটু স্ক্রিন শেয়ার করি, দেখেন তো এই ডিজাইনটা কেউ পারেন কিনা। করেন। শেয়ার হচ্ছে না। এই ডিজাইনটা পারেন? এইটা আপনাদের মধ্যে কেউ? এটা পারা যাবে ভাই, কিন্তু একটু রিসার্চ করে লিখতে হবে। আমার মোটামুটি একটা ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে করা যায় খুব এটা সহজে। ইলাস্ট্রেটর করতে পারবো, বাট এটা এই ইলাস্ট্রেটর ঠিক SVG আছে, ইলাস্ট্রেটর আমি পারি না, তার জন্য আপনি এক কাজ করতে পারেন, আপনি এটা আমরা ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটর করে এটাকে এসভিজি করে এখানে নিয়ে আসতে পারেন। হ্যাঁ এসভিজি অথবা পিএনজি করে আমরা এই কনভার্ট করতে ডিজাইনগুলো পারি এক্সডিতে। এই ডিজাইনগুলো নরমালি ইলাস্ট্রেটরে করা হয়, ইলাস্ট্রেটর থেকে করে তারপর এক্সডিতে নিয়ে আসতে হয়, আমি যতটুকু জানি আর কি। আপনি এগুলো আবার ফ্লিপে পাবেন, গ্রাফিক্সে আবার কনভার্ট করতে হবে এসভিজি তে। ভাই এক্সডিতে করা যায় না? এটা তবে জানি না একটু ভাই। আগে যে স্যার দেখাইছিল ওইভাবে করতে পারবেন। সার্কেল নিয়ে আর কি, সার্কেলে কন্ট্রোল ডি প্রেস করতে হবে এটার। রাউন্ডটা কিভাবে আসবে? ক্রিয়েট করে সেই ক্ষেত্রে তো আপনার হচ্ছে শুধু গিয়ে কন্ট্রোল ডি প্রেস করলে তো এটা রাউন্ড ওয়াইজ ঘুরবে না, ওটার ঘুরবে না। জন্য হলো শেপ কি ওই শেপ ক্রিয়েট করতে হবে। ইলাস্ট্রেটরে এরিয়া হচ্ছে মূলত প্রথমে শেপ কোনো ক্রিয়েট কিছু করতে হবে, শেপ সাবমিট ক্রিয়েট করার পর করার জন্য, কাজ করার জন্য না, মনে হয় আমি যতটুকু বুঝতে পারছি। ইলাস্ট্রেটর দিয়ে কাজ করে এখানে হয়তো বা এক্সিটে কাজ করে ওটাকে ফোকাস করা আর কি। তাইলে আমরা যারা গ্রাফিক্সের কাজ জানি না তারা কি করব? বসে থাকবো? ভাই আমার কাছে তো তাই মনে হচ্ছে। এখন কি এটা তো না না না, সাধারণত এক্সডিতে হোক জানা নেই আমার। ইউআই ডিজাইনটা আছে না, দুটাতেই এটা ডিজাইন মূলত করা কিন্তু যাবে, গ্রাফিক্স ঠিক এ আছে, করে। একটু শিখা লাগবে, এটাই হ্যাঁ হচ্ছে তাও অবশ্য হতে পারে, কারণ অল্প দু একটা দিন ক্লাস হচ্ছে তো, আমার ইলাস্ট্রেটর তো আপনার জানাও হচ্ছে নাই। কি এই জি, ইউআই জি, জি। ইউএক্স ডিজাইনে ইলাস্ট্রেটর ওরকম ম্যান্ডেটরি না, তার জন্য কিন্তু স্যার অফ বাদ দিয়ে দিছে। এটা দেখছেন কিনা ফার্স্ট হ্যাঁ ক্লাস? হ্যাঁ স্যার প্রথম দিন বলছিল অবশ্য। আসলে এখন আপনার হচ্ছে গিয়ে বেশিরভাগই হচ্ছে ফিগমাতে আপনার হচ্ছে গিয়ে ইয়ে করে। ইভেন আমি এক্সডিতে আমার মামাও সাজেস্ট করছে আপনার হচ্ছে গিয়ে ফিগমা শেখার জন্য, ঠিক আছে? ফিগমাটা প্রেফার করতে চান বেশি হুম। এক্সট্রির তুলনায় আই থিংক এই ডিজাইন গুলাও আপনার হচ্ছে গিয়ে হয়, বাট আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ এটা তা অবশ্যই হয়, তা না হলে তো ইলাস্ট্রেটর বাদ পড়তো না। মেবি এর থেকে আরো ভালোভাবে করা যায় ফিগমা অথবা এক্সডিতে। তবে আমার মনে হয় কি যে এক্সডি বা ইয়া গুলা হচ্ছে ইলাস্ট্রেটর ফটোশপের তুলনায় শেপ গুলা অনেক সুন্দর হয়, স্মার্ট শেপ হয় আর কি। একটা পিক্সেল গুলা পার্সেন্টেজ ঠিক রাখা যায় হ্যাঁ হ্যাঁ ইলাস্ট্রেটর থেকে এক্সডিতে। পিক্সেল খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ করে পিক্সেল ইয়া অ্যাকুরেট করা যায়। ঠিকঠাক মানে করা যায়, যে লেফটে কত হবে, রাইটে কত হবে, বা কতটুকু এক্সডি পিক্সেল আমি কাজ আপনার করব। ফিগমা এগুলা ইউআই ডিজাইনের জন্যই, ওইটা বেজের উপরে আপনার হচ্ছে গিয়ে বানানো, এই জন্য মানে ইজিলি করা যায়, আমি যতটুকু মানে প্র্যাকটিস করে বুঝলাম। আচ্ছা ভাই, স্যার যারা কি আর যারা আসবে আছেন, নাকি? স্যার কিন্তু পোস্ট করে দিছে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্সের জন্য, সবাই তাহলে যা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। আর আই থিংক মনে হচ্ছে না আর স্যার আসবে, আর স্যার তো এইভাবেই তখন ইয়ে করে নিত, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ ওইটাই হ্যাঁ আসলে। তাহলে আমরা লিভ হ্যাঁ নেওয়াটাই চলে যাই। উচিত। হ্যাঁ চলে যাই। ভালো থাকেন সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।